আসসালামু আলাইকুম ম্যাম। তোমাদের চেহারা একটু দেখতে হবে, হ্যাঁ মমতাজ? যারা প্রেজেন্ট করবে তাদের চেহারাটা একটু দেখতে হবে। আমরা এরপরে ভিডিও অফ করবো যখন তোমার প্রেজেন্টেশনের সময়। মমতাজ, কারণ স্টুডেন্টরা চেহারা না দেখালে আমরা স্টুডেন্টকে অ্যালাউ করবো না, বিকজ উই ডু নট নো ইজ দ্যাট স্টুডেন্ট। মমতাজ, মম শুনতে ওকে পাচ্ছেন? অন করো, পরে পরবর্তীতে তুমি যখন প্রেজেন্ট করবো তখন ইউ ক্যান অফ ইট, বাট নাও উইল হ্যাভ টু অন। অন না করলে মমতাজ রিয়েলি চেহারা না দেখলে আমি আসলে ভুলে যাচ্ছি তখন। ম্যাম দেখা যাচ্ছে? একদম দেখা যাচ্ছে, তোমাদের কিন্তু ভুলে যাচ্ছি, সো ভুলে যেতে না যায় এই জন্য চেহারাটা দেখাতে হচ্ছে। সেটাই। চেহারা যত মলিন থাকুক না কেন ওইটাই সামনে আসতে হবে। কাজী হাবিব লেফট দ্য মিটিং। ওকে, তাহলে স্টার্ট করুন। মেরি মমতাজ মেরিকে দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, মমতাজ মেরি। সানোয়ারা কোথায় গেল? সানোয়ারা তো জয়েন করেছিল। হাবিব এসছে আবার। বন্যা কোথায়? একজন একটু বন্যাকে ইয়ে করেন, নক করেন। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে একবার চেহারা দেখে আমরা সবাই অফ হয়ে যায়। আচ্ছা, তাহলে আজকে হলো মমতাজ করছে, কাজী হাবিব করছে, আর একজন আপনি করবেন। বন্যা করবে না ম্যাডাম, অ্যাকচুয়ালি ওই দুইজন, আর বাকি বন্যা হচ্ছে গিয়ে ইয়ে টাইটেল ফিক্স করে নিয়ে যাবে আজকে ম্যাডাম। ওকে, তাহলে ওরা আগে ওরা করে ফেলুক, তাহলে প্রথমে জি, শুরু করুক, শুরু করে দাও। ওকে যে তাহলে মেরি আপনি শুরু করে দেন। হ্যাঁ, আমরা ভিডিও ওকে, আমরা ভিডিও অফ করে দিলাম। ম্যাম আমার প্রেজেন্ট নাও, এক- প্রেজেন্ট নাও। ম্যাম একটু কথা ছিল, সেটা হচ্ছে যে আমি তো গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম, তো সব ইনফরমেশন ভালো মতো জানি না কিভাবে কি করতে হবে। তো আমার আগে যদি একজন করে আমার জন্য একটু সুবিধা হতো যে এভাবে করতে হচ্ছে। কাজী হাবিব করবে কিনা জিজ্ঞেস করো। হাবিব করে ফেলেন আপনি। তাহলে হাবিব করবে। জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কি বলছে? ম্যাম বন্যা বলছিলাম, ভালো আছেন? বন্যা, হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? ম্যাম আছে আলহামদুলিল্লাহ। ম্যাম আমার বাসায় এই মাত্র হঠাৎ করে কারেন্ট চলে গেছে, এই জন্য একটু দেরি হলো ঢুকতে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তুমি থাকো আচ্ছা। চেক একটু বড় করা যায় না হাবিব? এত ছোট ছোট চশমা দিয়েও দেখি না। ঠিক আছে, চলবে মানে। গো অ্যাহেড। কি হলো হাবিব? হাবিব আনমিউট করে কথা বলেন, আপনার মাইক্রোফোন মিউট করা আছে। সরি ম্যাডাম, হ্যাঁ আমি খেয়াল করিনি। ম্যাডাম আমার সাবজেক্টটা হচ্ছে, টাইটেল হচ্ছে প্রপোর্শন অফ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অ্যামং দ্য চিলড্রেন এজড 18 to 36 months attending tertiary rehabilitation centers in বাংলাদেশ। আমি আমাদের মূল আমি সাবজেক্টটা হচ্ছে প্রথমেই বলি কোনো টাইটেল অ্যাকচুয়ালি প্রপোর্শন দিয়ে শুরু হয় প্রপোর্শন। না। হ্যাঁ, হ্যাঁ। দিয়ে শুরু অটিজম। হয় না। প্রপোর্শন দেখার কিছু নাই যে কতজন স্টুডেন্ট আসলো, তাদের মধ্যে অটিজম কতজন ডায়াগনোসিস হলো, এটা অ্যাকচুয়ালি দেখার রিসার্চ করার কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা, সরি, তাহলে আমি একটু আমার টাইটেলটা অবশ্যই আবার রিফর্ম করতে হবে ম্যাডাম। টাইটেলটা কনফার্ম করে নেন। ম্যাডাম মূলত হচ্ছে আমার মূলত জেনারেল অবজেক্টিভ ছিল প্রপোর্শন দেখা, কিন্তু স্পেসিফিক অবজেক্টিভগুলো যেগুলো ছিল সেটা হচ্ছে কি ম্যাটারনাল এবং রিপ্রোডাক্টিভ ফ্যাক্টরগুলোর সাথে এএসডি যে অ্যাসোসিয়েশনটা, এই অ্যাসোসিয়েশনগুলোই দেখা আমার মূলত একটা অবজেক্টিভ ছিল। ওকে, তাহলে ওটা কি আমরা টাইটেলের মতন করে ভাবি? কি বললো আবার বলো। ম্যাডাম এএসডির সাথে ম্যাটারনাল আর রিপ্রোডাক্টিভ যে ফ্যাক্টরগুলো আছে, বিশেষ করে প্রিন্যাটাল যে ফ্যাক্টরগুলো আছে, এগুলোর সাথে এএসডি যে অ্যাসোসিয়েশন, এটা দেখায় হচ্ছে ওটাই আমার দেখো, ফ্যাক্টরস অফ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এএসডি, অ্যাসোসিয়েশনটা দেখে আমার মূলত। ফ্যাক্টরস অফ এএসডি এরকম বা কিছু। মানে কি ম্যাডাম অ্যাসোসিয়েশন দিয়ে শুরু করবো?
না, অ্যাসোসিয়েশন দিয়ে শুরু করবে না, কারণ আমরা তো আসলে কেস কন্ট্রোল ডিজাইন করবো না, তাই না? আমরা তো ডেসক্রিপটিভ ডিজাইনে যাবো। কেস কন্ট্রোল ডিজাইনটা আরেকটু বেটার করতে হয়, সেটা হয়তো সম্ভব না। তাহলে যেহেতু ডেসক্রিপটিভ স্টাডি হবে, ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ স্টাডি, সেখানে আমরা ম্যাটারনাল ফ্যাক্টরস অফ এসডি এরকম কিছু হ্যাঁ, ঠিক আছে। ক্রস সেকশনাল স্টাডি ডিজাইনে কি করা যায় সেটা। আচ্ছা, তাহলে আমি কি ফ্যাক্টর গুলাই শুধু বলি যে ম্যাডাম, যে ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ এএসডি, এরকম কিছু বলা যায় ম্যাডাম? ম্যাডাম আপাতত সেরকম, হ্যাঁ বলো। ম্যাটার্নাল ফ্যাক্টরস, যেহেতু আপনি যে ম্যাটারনাল রিপ্রোডাক্টিভ ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ এএসডি। ম্যাটারনাল ফ্যাক্টর বললেই হবে, ম্যাটারনাল রিপ্রোডাক্টিভ ফ্যাক্টর দরকার নেই। ম্যাটারনাল ফ্যাক্টরের মধ্যে ম্যাটারনাল এজ, ম্যাটারনাল আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা ইত্যাদি ইত্যাদি, কোনো ডিজিজ ছিল কিনা, তার প্রেগন্যান্সি কমপ্লিকেশনস ছিল কিনা, এগুলো তো দেখি, তাই তো? জি সো ম্যাটারনাল ফ্যাক্টরস রিলেটেড টু এএসডি, এটা বললেই হবে। among children 18-36 মান্থের দরকার নেই, যারা ওখানে আসছে সবাইকে নিবে, কারণ অনেক বাচ্চারা অনেক লেট ডায়াগনোসিস হয়, অনেক বাচ্চারা আর্লি ডায়াগনোসিস হয়, সেই জন্য ওই এজটা লেখার দরকার নেই, ও এইচকে আর ঠিক আছে ম্যাডাম। এজ উল্লেখ করার দরকার নেই। among children attending tertiary rehabilitation center in Bangladesh. ওকে, সেন্টারস বলতে তুমি অনেকগুলো দেখাচ্ছ, তুমি তো একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে যাবে। আমি একটা দেখে নেই, মূলত ঢাকাতে যে যতগুলো আছে। ঢাকা সিটি বাংলাদেশ, হ্যাঁ, যে ঢাকাতে। ঢাকাতে তো অনেকগুলো, তুমি এতগুলো কি ফিজিবল? এটাই হলো কথা। ওটা আমি প্ল্যান করতে হবে মিরপুরে যে যেগুলো আছে সিআরপি। লিসেন, স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করে যদি বেশি আসে তাতে অসুবিধা নেই, পরবর্তীতে একটা সেন্টেন্স থাকতে পারে যে ফিজিবল স্যাম্পল সাইজ, মানে যতটুকু ফিজিবল সেইটাই তোমাকে নিতে হবে। তো কতগুলো রিহ্যাবিলিটেশন সেন্টার আছে ঢাকায় অফিসারে? আমি সিআরপি, চাইল্ড হসপিটাল, আবার এখানে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন একটা আছে মিরপুর 2-এ। ওকে, এই তিনটাতে ঢাকা বাংলাদেশ। ইন বাংলাদেশ বলে তো পুরো অল ওভার বাংলাদেশ মিন করছে, তাহলে ইন ঢাকা বাংলাদেশ, ঠিক আছে? ওকে, তাহলে ওইভাবে টাইটেল হবে। দেন অ্যাকর্ডিংলি তুমি তাহলে তোমার জেনারেল অবজেক্টিভস চেঞ্জ হয়ে যাচ্ছে, জি ম্যাডাম। আর স্পেসিফিক অবজেক্টিভস গুলো তাহলে এখন ঠিক করো। জেনারেল অবজেক্টিভস বলো, যেটা তুমি বলছিলে একটু আগে, ওটা হবে জেনারেল অবজেক্টিভস। আমার এই জেনারেল অবজেক্টিভ এখানে রাখছিলাম যে প্রপোর্শনটা, তাহলে এটা তো এখন বাদ হয়ে যাবে। এটা ওটা তোমার স্পেসিফিক অবজেক্টিভসে যাবে, যে প্রপোর্শন, কত প্রপোর্শন আসে। আচ্ছা, এটা স্পেসিফিকে যাবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দুটো বিষয়, একটা হলো যে তুমি তো প্রপোর্শন দেখবা কিনা, কারণ হচ্ছে যে তুমি রিহ্যাবিলিটেশন সেন্টারে এএসডি আসবে, তুমি এএসডি তেই নিবা, তাহলে আর প্রপোর্শন দেখার কিছু ওঠে না, অল আর এএসডি। প্রপোর্শন আমরা তখনই দেখি যখন এএসডির সাথে অন্যান্য চিলড্রেনও থাকে, তাহলে প্রপোর্শন বিষয়টা বোধহয় তোমার এখানে আসছে না, ঠিক আছে? না, তখন ম্যাডাম তখন আমার কথা হয়েছিল, আমি একটু বলি হাবিব, আমি একটু বলি। তখন হাবিবের সাথে কথা হলো যে শিশু হাসপাতালে বা যেখানে ইসিডির সেন্টারগুলোতে আছে সেখানে ওয়েল চাইল্ড চেকআপে সবাই আসে, সেই বাচ্চাদের মধ্যে থেকে তখন দেখবে কিনা এরকম একটা কথা হয়েছে। তাহলে তোমার এটা চেঞ্জ করতে হবে, মানে ইয়েটা, হ্যাঁ, এটা আসলে রিহ্যাবিলিটেশন সেন্টার না বলে তাহলে বলতে হবে যে যেটা ওয়েল চাইল্ড চেকআপ সেন্টার, সেখানে তাহলে তুমি প্রপোর্শনটা আসে যে ওয়েল চাইল্ড চেকআপে তুমি সবাইকেই দেখছো, তার মধ্যে কতজন এএসডি আছে। জি ম্যাডাম, হ্যাঁ, এটাই ইচ্ছা ছিল। আচ্ছা, কিন্তু আমরা যে ম্যাটারনাল ফ্যাক্টর দেখবো সেখানে কিন্তু অ্যাকচুয়ালি প্রপোর্শনটা আসে না, প্রপোর্শন আসার কথা না, ওইভাবে দেখার কথা না, ডায়াগনোসিস। রাইট ম্যাডাম, এখন তাহলে আমরা ওটাকেই ফিক্স করে দেই হাবিব। ম্যাডাম যেহেতু অ্যাসোসিয়েশনটা আপনি রিলেশনটা দেখতে চাচ্ছেন, তাহলে ম্যাডাম যেটা বলছে ম্যাটারনাল ফ্যাক্টর, তাহলে এটাই আপনার যদি আমরা টাইটেল ফিক্স করি, যেহেতু এটা ফিজিবল, তাহলে আমরা প্রপোর্শনটা বাদ দিতেই পারি, এটা কোনো বড় ব্যাপার, ঠিক আছে? তাহলে ডায়াগনোসড কেসগুলো ম্যাডাম যেটা বলছেন যে ডায়াগনোসড কেসগুলোই হবে। আপনি একটু সুন্দর করে ঠান্ডা মাথায় আপনার টাইটেলটা পড়ে শোনান আমাদের। সেটা এরকম হবে যে maternal factors related to autism spectrum disorder among the children attending to for well checkup in ECD center
ঢাকা সিটি, না না হাবিব, আপনি দুটো মার্জ করে ফেলছেন। যেহেতু আপনি মেটার্নাল ফ্যাক্টরি দেখবেন, তাহলে যেতে হবে যারা অলরেডি ডায়াগনোসড কেস অফ অটিজম। তাই যদি যেতে হয় তাহলে আর সিটি সেন্টারে দরকার নেই, আপনি সরাসরি অ্যাটেন্ডিং টার্সিয়ারি ওই যে যেটা লিখেছেন রিহ্যাবিলিটেশন সেন্টার ঢাকা বাংলাদেশ, এই জন্যই আমি আপনাকে পড়তে বললাম। একদম ঠিক আছে। তাহলে ম্যাডাম সেটা এরকম হবে যে ম্যাটারনাল ফ্যাক্টরস রিলেটেড টু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার among the children attending tertiary rehabilitation centers at Dhaka City in Bangladesh, এরকম কিছু। একদম ঠিক আছে। একদম এখন ঠিক আছে, এটাই হবে। এখন নিচে নামেন, এটাই হবে আপনার জেনারেল অবজেক্টিভ। আগের আমার ছিল এখন তো বিষয় চেঞ্জ হবে যে আমার ওকে, এগুলো তাহলে তুমি চেঞ্জ করে ফেলো। যে প্রপোর্শন থাকবে না, এখন হবে যে এক্সপ্লোর দ্য সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রেসপন্ডেন্ট টু এক্সপ্লোর দ্য ম্যাটারনাল এন্ড অবস্টেট্রিক্যাল। এখানে যে ম্যাটারনাল ফ্যাক্টর যখন আমি বলছি তখন আলাদা করে অবস্টেটিক্যাল রিপ্রোডাক্টিভ ফ্যাক্টর বলা দরকার না, ম্যাটারনালের মধ্যে তোমার অবস্টেটিক ফ্যাক্টর আর হচ্ছে কি এখানে টু ডিটারমাইন দ্য অ্যাসোসিয়েশন অফ ম্যাটারনাল ফ্যাক্টরস হবে। প্রথমটা বাদ যাবে। আর আমার ডিজাইনটা ডেমোগ্রাফিকটা নিচে নিয়ে আসবে, উপরে দরকার নেই। আর হচ্ছে হাবিব এক মিনিট, হাবিব তাড়াহুড়ার কিছু নেই, আপনি ক্লিয়ার হন। আজকে ক্লিয়ার না হয়ে গেলে এই সেম সমস্যা আপনাদের আবার থাকবে। আপনি এই যে লাস্টে যেটা দেখাচ্ছ না, ডিটারমিন দ্য অ্যাসোসিয়েশন অফ এটা, হ্যাঁ এখানে এই ম্যাটারনাল ফ্যাক্টরের সাথে তোমার এএসডি অ্যাসোসিয়েশন এবং আরেকটা হচ্ছে যে এএসডি অ্যাসোসিয়েশন উইথ দ্য সোশিও ডেমোগ্রাফিক ফ্যাক্টরস। ম্যাটারনাল ফ্যাক্টরস এবং সোশিও ডেমোগ্রাফিক ফ্যাক্টরস এর মধ্যে যে তোমার অ্যাসোসিয়েশন আছে সেটাই। আপনি ক্লিয়ার হয়েছেন হাবিব? জি ম্যাডাম, আমার মূলত স্পেসিফিক অবজেক্টিভ প্রধান দুইটা, যেটা হচ্ছে ম্যাটারনাল ফ্যাক্টরস এন্ড এএসডি এন্ড সোশিও ডেমোগ্রাফিক ফ্যাক্টরস এন্ড এএসডি। হ্যাঁ, এই দুটো তুমি অ্যাসোসিয়েশন লিখবে। এই দুটো হচ্ছে অ্যাসোসিয়েশন। হাবিব থাকেন, আমি বুঝতে পারছি আপনি ক্লিয়ার হন নাই। আপনার প্রথম স্পেসিফিক অবজেক্টিভ আপনি কি লিখবেন বলেন? নাম্বার 1 এটা হচ্ছে কি ম্যাটারনাল প্রথম যেটা লিখবো ম্যাডাম সেটা হচ্ছে এক্সপ্লোর দ্য maternal factors and maternal and socio-demographic factors of the respondents. তারপর হচ্ছে আলাদা করে নিই, একসাথে লিখছি না। এটা সেকেন্ড আরেকটা অবজেক্টিভ, সেকেন্ড অবজেক্টিভস বা থার্ড অবজেক্টিভ। আপনার তাহলে 3 প্রথম নাম্বার লিখবো maternal to determine the association of maternal factors. হাবিব আপনি ফলো করার চেষ্টা করেন। আমি তো জানি যে এই জায়গাগুলোতেই আপনাদের গ্যাপ হচ্ছে, এজন্যই আমি ধরিয়ে দিচ্ছি। বুলেট পয়েন্ট যেটা আছে সেটা হবে আপনার নাম্বার 1 বুলেট পয়েন্ট। জি ম্যাডাম। কি আছে 3 নাম্বার বুলেট পয়েন্ট? To explore the maternal factors of the respondents. নাম্বার 1 একটা কথা তুমি জানো, এখানে তুমি প্রত্যেকটা রেসপন্ডেন্ট লিখছো, ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ, তোমাকে প্রথমে লিখতে হবে যে among the autistic children, এটা লিখতে হবে। হ্যাঁ, among the children with autism spectrum disorder, এই কথাটা লিখতে হবে, তারপরে রেসপন্ডেন্ট লিখতে হবে। প্রত্যেকটা রেসপন্ডেন্ট। আপনি ক্লিয়ার হয়েছেন? ম্যাডাম কি বলেছেন? তাহলে এক নাম্বার স্পেসিফিক অবজেক্টিভ লিখছেন টু এক্সপ্লোর দ্য ম্যাটারনাল ফ্যাক্টরস অফ দ্য ওই যে among the children হ্যাভিং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এটা প্রথমে লিখে নিতে হবে। এরপরে রেসপন্ডেন্ট কথাটা লিখতে পারবেন। গেল 1 নাম্বার অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ। 2 নাম্বার কি হবে আপনার স্পেসিফিক অবজেক্টিভ? সেটা হবে যে টু ডিটারমাইন দ্য অ্যাসোসিয়েশন of socio-demographic factors and autism spectrum disorder, এটা কি among the respondents বলবো সেটা। ওকে, অ্যাসোসিয়েশন গুলো পরে, তুমি সোশিও ডেমোগ্রাফিকটা নিয়ে আসো 2 নাম্বারে। সোশিও ডেমোগ্রাফিক নাম্বারে নিয়ে আসেন। তারপরে আমরা ম্যাটারনাল ফ্যাক্টরস আর সোশিও-ডেমোগ্রাফিক ফ্যাক্টরস দুটো পয়েন্টে লিখবো। আলাদা পয়েন্ট। সেক্ষেত্রে মনে হয় না, একটু বলো তো। জি ম্যাডাম। আগে লেখাটাই বেটার না, কারণ হচ্ছে যে এটা যেহেতু অটিজম স্পেকট্রামে তো আলাদা করে সোশিও ডেমোগ্রাফিক আছে। রাইট ম্যাডাম। কোন দিক থেকে আসছে, মানে তাদের এপিডেমিওলজিক্যাল ইয়েটা কি, জি প্যাটার্নটা, সেটা আমাদের জানা দরকার। জি ম্যাডাম, এটা রাখতে পারেন। তাহলে সোশিও ডেমোগ্রাফিতে আগে থাকুক 1 নম্বরে, 2 নম্বরে থাকবে ম্যাটারনাল ফ্যাক্টর, 3 নম্বরে থাকবে ম্যাটারনাল ফ্যাক্টর এবং সোশিও ডেমোগ্রাফি এবং এএসডি, এবং
পরে হচ্ছে অ্যাসোসিয়েশন যেটা দেখবে ম্যাটারাল ফ্যাক্টর এবং এজ, এভাবে চারটা শেষ done। হাবিব আপনি ক্লিয়ার হয়েছেন আপনার অ্যাসোসিয়েশন দুইটা? হ্যাঁ জি ম্যাডাম, প্রথমে Maternal লিখবো ম্যাডাম এক্সপ্লোর দ্য সোশিও ডেমোগ্রাফিক ফ্যাক্টরস, ফর 2 নম্বরে হচ্ছে এক্সপ্লোর দ্য ম্যাটারনাল ফ্যাক্টরস, 3 নম্বর Yes. হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সোশিও ডেমোগ্রাফিক এন্ড এসডি, 4 নম্বর অ্যাসোসিয়েশন অফ ম্যাটারনাল ফ্যাক্টরস এন্ড এসডি। গুড। আচ্ছা এখন টাইটেলটা একটু আমার মাথায় এরকম একটা আসছে, দেখো তো মুনিয়া তুমি একটু শুনি। জি জি ম্যাডাম। ডিটারমিনেন্টস অফ ম্যাটারনাল ফ্যাক্টরস, তারপরে বললাম যা বললাম, ডিটারমিনেন্ট অফ ম্যাটারনাল ফ্যাক্টরস। হ্যাঁ তারপরে যা যা বললাম তাদের মধ্যে Okay. ডিটারমিনেন্টস দিয়ে যদি শুরু করি তাহলে যে ফ্যাক্টর রিলেটেড অ্যাসোসিয়েটেড কথাটা লিখতে হবে, জি ম্যাডাম চলে। জি ডিটারমিনেন্টস অফ ম্যাটারনাল ফ্যাক্টরস, তারপরে Okay. যেটা যা যা ঠিক আছে ঠিক আছে এটা এটা ঠিক আছে ম্যাডাম, ডিটারমিনেন্টস দিয়ে। তাহলে ওইভাবে তুমি টাইটেলটা লিখে দাও। হাবিব আমরা এইটুকু ক্লিয়ার হয়েছে, এইটুকু ক্লিয়ার হলে বাকিটুকু আমরা দেখব। আমার মনে হয় হাবিব এখন ক্লিয়ার, ও লিখছে একটু টাইটেলটা। গুড, ভেরি গুড। এবার আমরা একটু নিচে যেতে পারি হাবিব। পরে লিখে ফেলো, কারণ আমাদের আরো লোকজন আছে, আমরা তো এখন বুঝতে পারবো না। হাবিব শুনতে পাচ্ছেন না? আপনি হ্যাং হ্যাং হয়ে গেলেন হাবিব। হ্যালো। হাবিব যে হ্যাং হলো না, হাং হয়ে গেল কিছু বলবো না। হ্যাঁ তাহলে হাবিব কেটে ঢুকতে হবে, মনে হচ্ছে তো হ্যাং হয়ে গেছে। যাই হোক এখনই আবার চলে আসবে। বাকিরা যারা শুনছেন মনোযোগ দিয়ে শোনেন। ম্যাডাম ওই মাহমুদা জানালো, মাহমুদা আগের ব্যাচ F19, ওর কারেন্ট নাই দেখেও জয়েন করতে পারছে না। আচ্ছা আচ্ছা, কারেন্ট আসলে জয়েন করবে, বাট তার সব রেডি হয়নি বলে সে প্রেজেন্ট করতে আজকে চাচ্ছে না, এই আর কি। তবে শুধু টাইটেল অবজেক্টিভস করলেও কিন্তু অনেকটা এগিয়ে যায়। রাইট ম্যাডাম এটাই তো দরকার। টাইটেল বলেই তো ঠিক হয় না, অবজেক্টিভস টাইটেল বলে। সানোয়ারা বন্যাকে ম্যাডাম ফ্লোরটা দিয়ে ও টাইটেলটা ঠিক করে ফেলুক। হ্যাঁ কোনো সমস্যা নেই। হাবিব জয়েন করতে করতে বন্যা আপনি জি ম্যাম। ফিল্ড গুলো বলেন, কোন দিকে কাজ করতে চাচ্ছেন, টাইটেল কি সিলেক্ট করছেন? ম্যাম আমি ফার্স্ট যে টাইটেলটা সিলেক্ট করেছি পিপল অ্যাওয়ারনেস ডিউরিং এএনসি পিরিয়ড। কি কি অ্যাওয়ারনেস? পিপলস অ্যাওয়ারনেস ডিউরিং এএনসি পিরিয়ড ম্যাম, এন্টিনেটাল কেয়ার পিরিয়ডটা, মানে এই সময়টার মধ্যে আমাদের মানে প্রেগনেন্ট মহিলাদের কতটা অ্যাওয়ার থাকে এই বিষয়টা, তো এটা আর কি। কিসের অ্যাওয়ারনেস? মানে ম্যাডাম আমাদের যে এন্টিনেটাল চেক আপগুলা দেখা যায় কি ম্যাক্সিমাম পেশেন্টরাই আসে না, কিংবা ওরা জানেই না জিনিসটা যে আমাদের যে 4টা ভিজিট মিনিমাম করতে হবে এক একটা সময়ে, কিংবা এই যে যেমন হচ্ছে আমাদের যেমন ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড এইসব ওষুধ নিয়ম অনুযায়ী খেতে হবে, এগুলো ওরা জানেই না। তো এইটা বিষয়ে আর কি করতে চাচ্ছিলাম। এই দায়িত্বটা কাদের আসলে জানানো? ম্যাডাম এটা কারা জানাবে এদেরকে যে তোমরা চেকআপে আসো, এবং চেকআপ আসার পর যে কাউন্সিলিং গুলো, যে তাকে যে ওষুধ খেতে হবে, কেন খেতে হবে, না খেলে কি হবে, ডক্টরদের ডক্টররা কখনো বলে? ডক্টরদের পার্সপেক্টিভ দেখতে হবে যে তারা কিভাবে পেশেন্ট হ্যান্ডেল করে। তাহলে তো ডক্টরদের প্রবলেমটা হচ্ছে লাইজ উইথ দ্য ডক্টর, তারা কখনো তাদেরকে ইনফর্ম করেই না, চেকআপ করে বাস লিখে দেয় ওষুধ। কাউন্সিলিং হয়, কাউন্সিলিং এর মধ্যে কি থাকা উচিত, এএনসি কাউন্সিলিং এ কি কি থাকা উচিত, সেই কাউন্সিলিং এ কি ছিটে ফোটা করে? ডাক্তাররা ছিটে ফোটাও করে না, সেটা দেখো যে কি কি কাউন্সিলিং করে, সেটা দেখতে চাও?
জি ম্যাম, মানে এই জিনিসটাই, মানে ওদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা গ্রো করা হচ্ছে কিনা, এই জিনিসটাই আর কি দেখতে চাচ্ছি। এটা কাদের মধ্যে দেখবা না? ম্যাম এটা হচ্ছে যেমন বিভিন্ন স্ল্যাম এরিয়ার পিপলরা, বিশেষ না, করে একটা গরিব কি বলি, লোকজন। তুমি এভাবে না দেখে আরেকটু অন্যভাবে দেখতে হবে। কারণ হচ্ছে প্রথমেই নলেজ অ্যাওয়ারনেস নিয়ে যে ইয়ে করা হয়, ওইগুলো কিন্তু খুব বেশি এনকারেজ করা হয় না, কারণ এগুলো বহুত করা হয়ে গেছে। তো এগুলো নিয়ে আর কেউ এনকারেজ করে না, খুব ভালো স্টাডি বলে করে না। এই জন্য অন্য কিছু যদি ভাবো, তুমি এনসির মধ্যে অন্য কিছু যদি ভাবো, অন্য কিছু চিন্তা করা যায়। তুমি যে কাজগুলো করছো এখান থেকে ডাটা নিতে পারবে, এরকম কোনো এরিয়া তোমার মনে হচ্ছে? এটা মানে অ্যাওয়ারনেস না, অ্যাওয়ারনেস দেখার কোনো ইয়ে নেই, সুযোগ নেই। কমপ্লায়েন্স দেখতে পারো, জি ম্যাম। অ্যাওয়ারনেস না দেখে কমপ্লায়েন্স দেখতে পারো, ওই যে আয়রন ভিটামিন খাই কিনা। হ্যাঁ হ্যাঁ। আর কিছু কমপ্লায়েন্সে আয়রন ভিটামিন ছাড়া আর কিছু দেখা আছে? আরেকটা হচ্ছে ইউটিআই, যেটা আরেকটা, হ্যাঁ ইউটিআই একটা ম্যাক্সিমাম সময় প্রেগনেন্সিতে হয়ে থাকে, এইটা অনেকেই গুরুত্ব দেয় না, ঠিকমতো ওষুধ খাচ্ছে কিনা, তারপর প্রপার হাইজিন মেনটেন করছে কিনা। কিভাবে কি করা যায়, মাথায় তো কিছু আসছে না। তোমার কথা শুনে এখন পর্যন্ত কোনো থট আমরা চিন্তা করতে পারছি না যে এই লাইনে তুমি যাবে। ম্যাডাম তাহলে আমি কি আরেকটা টপিক বলবো? মাথায় যদি থাকে বলো, দেখি আমাদের। আরেকটা হচ্ছে ইফেক্ট অফ স্ট্রেস ইন রিপ্রোডাক্টিভ লাইফ। ইফেক্ট অফ মানে স্ট্রেস, ইফেক্ট স্ট্রেস কি কি মানে কি বিষয়টা? মানে আমি এইটার ইয়াটা হচ্ছে এই যে আমাদের স্ট্রেসফুল একটা লাইফ আমরা লিড করি, এই স্ট্রেসটা আমাদের রিপ্রোডাকশনে কোনো ইফেক্ট ফেলে কিনা, কিংবা ফেললেও কি পরিমাণ ফেলে। এটা তো তাহলে তোমার ইন্টারভিউ স্টাডি হবে, কি বলে এটাকে, মানে কোহর্ট স্টাডি হবে, যে অন্য ধরনের স্টাডি হবে। আমরা তো সিম্পল ডেসক্রিপটিভ স্টাডি করতে চাই, সিম্পল স্টাডি। সো কি মনে হচ্ছে শ্রী, তুমি কিছু বলো, ওকে হেল্প করো। ম্যাডাম আমি তো আবার ওই যে এই ফাঁকেই কি বলে ওই কম্বাইন্ড আরসিএইচ গ্রুপ, ওখানে আবার কমিউনিটি ডেন্টিস্ট 2-3 জন ডক্টর বলছে আমাকে কোনো মেইল সেন্ড করা হয়নি, অথচ তাদেরকে প্রথম দিক থেকে ইনস্ট্রাকশন দিয়ে ফ্লো চার্ট দিয়ে বুঝাই দেওয়া হয়েছে গুগল ক্লাসরুমে গেলে তারপরে আপনি টপিক পাবেন। তারা প্রয়োজন মনে করে না হ্যাং আউট গ্রুপ দেখার, সেইখানে ফ্লো চার্টের মতো করে দেখিয়ে দেওয়া হচ্ছে এরপরে ডান দিকের বাটন চাপুন, বাম দিকের বাটন চাপুন, অ্যাসাইনমেন্ট ক্লিক করুন, তারপরে ওই ক্লাসে ঢুকুন, এই হচ্ছে কোর্স কোড, কিচ্ছু দেখে না। এখন সে ওখানে লিখছে আমি অ্যাসাইনমেন্ট কি বলে কোনো মেইল পাচ্ছি না। আর ওই যে একটু আগে আপনি শাহ আলমের কথা বলেছেন, কারেক্ট ম্যাডাম, ওইখানে একটা গ্যাপ আছে, কিন্তু আমরা শাহ আলমের উপর ডিপেন্ড করছি না, আমরা হ্যাং আউট গ্রুপে ইন্ডিভিজুয়ালি আপডেটেড ইনফরমেশন দিয়ে যাচ্ছি, তারা দেখারও প্রয়োজন মনে করে না, তো সেটাই ডিল করছিলাম। আচ্ছা কারণ ডেন্টিস্ট্রি গ্রুপ আমি বুঝি না, কিছুই করবে না, ডেন্টিস্ট্রি তো অ্যাবসেন্ট থাকে ক্লাসে। জি ম্যাডাম, ওইখানে অ্যাবসেন্ট দেখেই তো তারা পাচ্ছে না। তারা এজন্য আমি চেম্বার এটাই ম্যাডাম, আমি একটু ওই রেসপন্সটা করে ম্যাডাম আমি ব্যাক করছি, সরি ম্যাডাম। ওকে ঠিক আছে, আসলে সালোয়ার এটা তো এখন পর্যন্ত কোনো ই করতে পারছি না। সালমানা বলো। জি ম্যাম। আর কি চিন্তা ভাবনা? ম্যাম আরেকটা চিন্তা করেছিলাম ম্যাডাম, জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে। সেটা কিরকম হবে? একটা যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে রিসার্চ গুলো দেখতে হবে। তুমি যে এরিয়াটা সিলেক্ট করছো, ধরো এএনসির উপরে, ধরো হ্যাঁ, জি ম্যাম। তুমি দেখবে এএনসির উপরে কি কি রিসার্চ হয়েছে, তাহলে তুমি একটা আইডিয়া তৈরি হবে যে আমি এবারে এটা করতে পারবো। তুমি যদি না দেখো, খালি এরিয়া চিন্তা করলে কিন্তু হবে না। হ্যাঁ, নিজেকে নিজে অনেক সার্চ, তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। দেখবে যে তুমি টাইটেলে তুমি পেয়ে যাচ্ছ যে কি টাইটেলে তুমি করবা। মোটামুটি অনেক ইয়ে আছে, মানে স্টাডি তো হাজার হাজার কোটি কোটি স্টাডি হয়েছে এসব, জি ম্যাম। সেজন্য অসুবিধা হয় না। তুমি কি সেটা করেছো? ম্যাডাম করেছিলাম তখন, আসলে ম্যাডাম এটা একদমই নতুন তো আমার জন্য,
এই জন্যই হয়তো ওভাবে বুঝতেও নিজেও বুঝতে পারতেছি না। নতুন তো অবশ্যই, তুমি তো এখানে লার্ন করতে এসছো, অসুবিধা নেই, জি এত ম্যাম। হতাশার কিছু নেই, হতাশার কিছু নেই। হ্যাঁ, তুমি লার্ন করতে এসছো, আজকে না হয় একদিন হবে, নিশ্চয়ই হবে, এই চিন্তা ভাবনা করবো। নিজে জি যদি ম্যাম। চিন্তা ভাবনা এগোতে না পারো, আমরা হেল্প করবো, অসুবিধা নেই, এত হতাশার কিছু নেই, সবাই নতুন। না পড়াশোনা বলো। সেটাই সবাই নতুন, সেটাই সবাই ম্যাম। কিন্তু চিন্তা ভাবনা করছে, কারণ যেমন হাবিব যেটা প্রেজেন্ট করেছে, আমরা কিন্তু একদম অনেকটাই উনি ওই থিমটা রেখে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? জি ম্যাম। বুঝতে পারছো? সুতরাং তুমি একটা ম্যাডাম চিন্তা আসসালামু করো, সেটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, জি ম্যাম। সরি ম্যাডাম, যে নেটওয়ার্ক ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। নেটওয়ার্ক আজকাল খুব যন্ত্রণা দিচ্ছে। তো সানোয়ারা, আর কিছু তোমার মনে হচ্ছে যেটা তুমি স্ট্রেস কথা বললে, এই ধরনের স্টাডি হয়েছে, বুঝছো? এই ম্যাটারনাল হেলথে যে ই হচ্ছে তোমার প্রেগন্যান্সির সময় হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। হচ্ছে সেই একটা কি প্রেগন্যান্সির সময় ভায়োলেন্সের কি কি ধরনের ভায়োলেন্স হয়, এটা কি করতে পারো? প্রেগন্যান্সি মারা তোমার কাছে যারা আসবে তাদের কাছে জিজ্ঞেস করবে তারা কি ধরনের ভায়োলেন্সের শিকার হচ্ছে, তারা কোনো শারীরিক ভায়োলেন্স হচ্ছে কিনা, মানসিক ভায়োলেন্স হচ্ছে কিনা, ইকোনমিক ভায়োলেন্স হচ্ছে কিনা, এটা বের করতে পারবো? জি যারা ম্যাম, আসবে বের করতে পারবো। যে করতে আসবে তোমার কাছে চেকআপে, তাদেরকে জিজ্ঞাসা করবে যে ভায়োলেন্স ডিউরিং প্রেগন্যান্সি, যত মহিলারা তোমার কাছে প্রেগন্যান্সি চেকআপে আসবে, এখানে আসবে বা অন্যান্য জায়গায় অন্যান্য কোনো সেন্টারে যারা চেকআপে আসবে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করবে তারা কি ধরনের ভায়োলেন্স ফেস করে। তাহলে এটা করো তুমি, আমার মনে হয় বেটার। হ্যাঁ, জি ম্যাম। ভায়োলেন্স ডিউরিং প্রেগন্যান্সি, আচ্ছা। প্যাটার্নস অফ ভায়োলেন্স ডিউরিং প্রেগন্যান্সি, যারা অ্যাটেন্ডিং ইন্টারনেটাল চেকআপের জন্য যারা আসছে, ওইভাবে ইন্টারনেটাল চেকআপ ইন কি সেন্টার, ধরো তোমার এই সূর্যের হাসি ক্লিনিকগুলোতে যারা আসছে, অ্যাটেন্ডিং জি ম্যাম। ইনজু ক্লিনিক্স ইন ঢাকা বাংলাদেশ, এরকম, ঠিক আছে? আমার মনে হয় এটা জি। তুমি করতে পারবে, কঠিন কিছু না, এটা ডেসক্রিপটিভ স্টাডি, কি ধরনের ভায়োলেন্স হচ্ছে। ভায়োলেন্স তো তুমি জানোই যে কি কি ভায়োলেন্স হয়, জি ম্যাম। ভায়োলেন্স সম্বন্ধে তো ধারণা আছে, ঠিক জি আছে? ম্যাম। তো প্রেগন্যান্সি পিরিয়ডে কি কি ধরনের ভায়োলেন্সের শিকার হচ্ছে সেটা তুমি আমরা জেনে নিই, এটা ভালো হয় না? জি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম টপিকটা সিলেক্ট করে দেওয়ার জন্য। তুমি দেখো, এবং এই নিয়ে অনেক কিছু স্টাডি আছে, তুমি এটাই জাস্ট ক্লিক করো প্যাটার্নস অফ ভায়োলেন্স ডিউরিং প্রেগন্যান্সি, তাহলে দেখবে অনেক পেয়ে যাবে, স্টাডি অনেক পেয়ে যাবে, ওইভাবে তুমি দেখতেও পারবা যে কি কি অবজেক্টিভস তো জানোই, যে কি ধরনের ভায়োলেন্স হচ্ছে সেটা দেখা, এই প্রেগন্যান্ট মাদের সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক এবং ভায়োলেন্সের সাথে সোশিও ডেমোগ্রাফিক কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা সেটা দেখা, এই তিনটা মতো অবজেক্টিভস, ঠিক আছে? আচ্ছা। মানে প্রপোর্শন অফ ভায়োলেন্স দেখলা, কি কি ধরনের, মানে অনেক প্রেগনেন্ট মায়েদের সাথে তুমি কথা বললা, কারা কি টাইপের ভায়োলেন্সের শিকার হচ্ছে, ফিজিক্যাল ভায়োলেন্স কতজন হচ্ছে, এই প্রপোর্শনগুলো বের করলা, এই ভায়োলেন্সের সাথে তাদের সাথে সোশিও ডেমোগ্রাফি অর্থাৎ এজের সাথে কোনো রিলেশন আছে কিনা, অকুপেশনের সাথে, এডুকেশনের সাথে আছে কিনা, ইত্যাদি। ইজি হয়ে গেল? এভাবে করো, আমার মনে হয় এটা করতে পারবে তুমি। তো তুমি লিখো প্যাটার্নস অফ ভায়োলেন্স ম্যাম লিখেছি। ডিউরিং প্রেগন্যান্সি। প্যাটার্নস অফ ভায়োলেন্স ডিউরিং প্রেগনেন্সি। হ্যাঁ। হ্যাঁ, তারপরে আর also among pregnant women, এভাবে লিখো, প্রেগন্যান্সি না লিখো, among pregnant women attending tertiary care level কোথায় যেন করবা সেটা লিখো। আচ্ছা। attending by NGO clinics নাকি কোথা দিয়ে করবা, ডাটা কোথায় এনজিও এনজিও ক্লিনিক্স লিখি। NGO clinics in Dhaka city বাংলাদেশ, ঢাকা সিটি কমা বাংলাদেশ। হয়ে গেল? objectives, general objectives to determine the patterns of violence, ঠিক আছে? জি ম্যাম। among pregnant women blah blah যেটা লিখছো attending NGO clinics among pregnant women, এটাই হচ্ছে general objective। specific objectives তো বললাম, জি ম্যাম। so patterns of different types of violence, physical, psychological, mental, ঠিক আছে? জি ম্যাম। প্যাটার্নস দেখলাম, সোশিও ডেমোগ্রাফিক দেখলাম, কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা সোশিও ডেমোগ্রাফি আর প্যাটার্নের মধ্যে, ভায়োলেন্স প্যাটার্নের মধ্যে, ঠিক আছে? জি ম্যাম। এগুলো অবজেক্টিভস দেখতে পারবো না? ইনশাআল্লাহ ম্যাম। ওকে, তো হয়ে গেল স্পেসিফিক অবজেক্টিভস। এখন তুমি দেখবা যে ভায়োলেন্সের তুমি ডাটা স্টাডি প্লেস তো বুঝতেই পারবা, স্টাডি ডিজাইন এগুলো তো লিখতেই পারবা, অসুবিধা হবে না। তো সেকশনাল ডেসক্রিপটিভ স্টাডি, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে যে কোথায় করছো সেটা, স্টাডি প্লেস, স্টাডি ডিউরেশন, টাইম, যেগুলো পয়েন্ট আছে সেগুলো পারবে এখন লিখতে। জি ম্যাম। তারপরে যেটা করবে হচ্ছে স্যাম্পল সাইজ ক্যালকুলেশন। হ্যাঁ, স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের জন্য যে কোনো একটা ভায়োলেন্স, যে স্টাডি থেকে দেখবা যে ভায়োলেন্স কত, 14% হচ্ছে ডেথ হচ্ছে ভায়োলেন্সের জন্য, সেটা না দেখে আমরা তো ডেথ দেখছি না, সুতরাং ভায়োলেন্সের কতটা ভায়োলেন্স হচ্ছে প্রেগনেন্সি,
এটা যারা স্টাডি করেছে সেখানে দেখবা কত প্রপোর্শনে একটা ব্যালেন্স পেয়েছে, ওভারঅল ব্যালেন্স, টোটাল ব্যালেন্স, সেটা সাইকোলজিক্যাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে, মেন্টাল, সবগুলো সব, মানে টোটাল ব্যালেন্সটা কত, তারপরে আলাদা আলাদা করে ওই ব্যালেন্সের প্রপোর্শনটা দেখবে কত, সেটা ধরে তুমি পি ভ্যালু সেটা ধরে তুমি স্যাম্পল সাইজ ডিটারমিন করবে। ওকে, জি ম্যাম। এভাবে স্যাম্পল সাইজ ডিটারমিনেশন হয়ে গেল। তারপরে আর কি থাকছে, স্টাডি ডিজাইন মেথোডোলজি তো লিখতেই পারছো, প্রোটোকলের মধ্যে আর যা যা আছে, ইন্ট্রোডাকশন তো লিখবি যে ভায়োলেন্স কি কি ইম্প্যাক্ট করছে। এই তো, জি ম্যাম। hope is clear to you. জি ম্যাম। ওকে সানোয়ারা, তাহলে আর কিছু বলবে তুমি? চলে আসছি ম্যাডাম। না ম্যাম, তাহলে তো আমার এটা সিলেক্ট হলো। শেয়ার করো, ম্যাম চলে এসেছে, ম্যাম হ্যাঁ। ওর সাথে একটু শেয়ার করো। সানোয়ারা জি, এখন বলবে কি আমরা জি। এখন ডিসকাশন করলাম। হ্যাঁ, Okay, সানোয়ারা বলেন। টপিকটা হচ্ছে, টপিকের টাইটেল হচ্ছে প্যাটার্নস অফ ভায়োলেন্স ডিউরিং প্রেগনেন্সি, অ্যাটেন্ডিং এনজিও ক্লিনিক আচ্ছা আচ্ছা ইন ঢাকা সিটি ইন বাংলাদেশ। among এটা women হচ্ছে attending NGO. among women। হ্যাঁ, তারপর এটার উপরে হচ্ছে অবজেক্টিভটার মধ্যে আমরা দেখব প্যাটার্ন অফ ভায়োলেন্স, তারপর প্রপোর্শন অফ ভায়োলেন্স, এটার সাথে সোশ্যাল ডেমোগ্রাফিক রিলেশন আছে কিনা, কিংবা আমাদের অকুপেশনাল রিলিজিয়াস এইসব জিনিসও ইনভলভ হচ্ছে কিনা, কিংবা বিভিন্ন কুসংস্কার এইসব। আর এরপরে আমরা করব ইন্ট্রোডাকশন একটা থাকবে, একটা অ্যাবস্ট্রাক্ট থাকবে, ডেসক্রিপটিভ স্টাডির পরে আমি কোন জায়গাটা মানে প্লেসটা ডিসাইড করবো, অ্যান্ড স্যাম্পল সাইজটা এভাবে করে তারপর ওটার মধ্যে দেখতে হবে প্রপোর্শন অ্যান্ড টোটাল কি পরিমাণ ভায়োলেন্স হচ্ছে, এবং সাইজ ডিটারমিনেশন করব, মেথোডোলজি, দেন আরো যা যা আনুষঙ্গিক আসবে ওগুলা একটু দেখব। আচ্ছা সানোয়ারা, ঠিক আছে, একদম ঠিক আছে, কিন্তু আপনি আমাকে স্পেসিফিক অবজেক্টিভ স্পেসিফিক করে বলেন কি কি আছে স্পেসিফিক অবজেক্টিভ আপনার। স্পেসিফিক অবজেক্টিভ ম্যাডাম কিন্তু বলেছেন, আমি কিন্তু লিখে শুনেছি, আমি কিন্তু শুনেছি ম্যাডাম বলেছেন স্পেসিফিক অবজেক্টিভ, কারণ এগুলাই আপনারা পিক করেন না, এরপরে ফোন করতে থাকেন ম্যাডাম কি করব কি করব কি করব, অথচ এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়। আপনি কি হাবিবের প্রেজেন্টেশনটা দেখেছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে একটা নাদিয়া শামসের একটা স্যাম্পল কপি আমি আপলোড করেছি, পেয়েছেন না আপনারা? ওটা দেখিয়ে দাও। দেখিয়ে দিয়েছি গত ক্লাসে, আপনি চলে যাবার পরে আমি পুরো ডিটেলস আলোচনা করেছি, রাত 10:30টায় ওই ক্লাস আমি শেষ করেছি। ম্যাম ওই ক্লাসটা আমি ছিলাম না আনফরচুনেটলি। আপনি ছিলেন না, কিন্তু ওটা গুগল হ্যাং ক্লাসরুমে আপলোড করা আছে। বাকিরা পেয়েছেন কিনা একটু কথা না বললে আমি কি করে বুঝবো? তার মানে গুগল ক্লাসরুমে যাওয়াই হয়নি, বুঝতে পেরেছি। এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে গুগল ক্লাসরুমে আমি যে স্যাম্পলটা দিয়েছি সেটা সুবিধার জন্য দেওয়া, ওটা দেখতে হবে। আর ইয়ে বন্যা স্পেসিফিক অবজেক্টিভ ম্যাডাম এই মাত্র পয়েন্ট করে আপনাকে বলে দেবেন, সেই স্পেসিফিক অবজেক্টিভ আপনি ঠিক করেন, আর যদি না করতে পারেন যে একদিন সময় নিয়ে পরে করবেন, সেটার জন্য তাহলে পরে আপনাকে প্রেজেন্ট করতে হবে। ম্যাম স্পেসিফিক অবজেক্টিভের মধ্যে কি ওটা মানে যে প্যাটার্ন মানে ডিফারেন্ট টাইপস, তারপর হচ্ছে প্রপোর্শন অফ ভায়োলেন্স, দেন এটা হচ্ছে সোশ্যাল ডেমোগ্রাফিকের সাথে রিলেটেড কিনা, হ্যাঁ, বিভিন্ন এগুলোই স্পেসিফিক অবজেক্টিভ। ঠিক আছে, তাহলে অপশন দেখছেন, প্যাটার্ন গুলো দেখছেন, সোশ্যাল ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স এর সাথে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা দেখছেন। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, আর ওটাই যে স্ট্যান্ডার্ড, ওটা যে নির্ভুল সেটা কিন্তু আমি বলছি না, বাট ওটা থেকে আপনাদের আইডিয়া নিতে হবে, পয়েন্ট গুলোই আসবে। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা বন্যা, এখন আমরা তাহলে হাবিবকে ফেরত যাচ্ছি। থ্যাংক ইউ বন্যা। হাবিবের কাছে ফেরত কিছু আর কিছু দেখাতে চেয়েছিল কিনা আমাদেরকে? আপনি ইন্ট্রোডাকশন এবং কিছু লিটারেচার রিভিউটা মানে দেখেন, একটু দেখান, বাকিরা থাকেন এবং দেখার চেষ্টা করেন। হ্যাঁ ম্যাডাম কি দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে। হাবিব দেখা যাচ্ছে।
প্রথমে ইন্ট্রোডাকশনে আমি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের কিছু ডেফিনেশন আরেকটু বাড়াও, একটু বাড়াও। বাইরে চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে, চলো। প্রথমে হচ্ছে WHO 2019-এ মানে তাদের ওয়েবসাইটের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের উপর একটা টপিকস আছে, ওইখান থেকে কিছু তাদের যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ইন্ট্রোডাকশন পার্টে যে তারা যে পরিচয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের যে ডেফিনেশনটা দিয়েছে ওইটা একটু এখানে তুলে ধরছি। তারপর হচ্ছে গিয়ে এখানে সিডিসির কিছু ডেফিনেশন তাদের এই কি ধরনের ওয়েবসাইটে তাদের একটা এখানে একটা ডেফিনেশন দিয়েছে, সেই ডেফিনেশনটা তুলে ধরছি। তারপর হচ্ছে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের কিছু ডেফিনেশন ছিল, তারা এখানে এটা তুলে ধরছেন। তারপর হচ্ছে বাংলাদেশে কয়েকটা আমাদের কয়েকটা স্টাডি দেখলাম, এর মধ্যে যেমন আমাদের পাবলিক হেলথের কমিউনিটি মেডিসিনের যে আমাদের ম্যাডাম ডক্টর শাহনাজ ম্যাডাম, উনি একটা স্টাডিতে অ্যাসোসিয়েটেড ছিলেন, যে এটাতে ওনার স্টাডিতে দেখলাম যে গ্লোবালি 110 জন চিলড্রেনের মধ্যে একজন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত, এবং ওনার এই স্টাডির পরবর্তীতে মূলত মেইন প্রশ্ন ছিল যে ওনারা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের সাথে জেস্টেশনাল ডায়াবেটিসের অ্যাসোসিয়েশন আছে কিনা সেটা উনি দেখতে চাইছিলেন। ওইটার রেজাল্ট ছিল যে ওনারা যে তুমি যে সাইট করেছো খানো মেটল, হ্যাঁ, 2015 গ্লোবালি এটা তো খানো মেটল করে নাই, তো তুমি কি বলছো? এটা তো গ্লোবাল একটা কোথা থেকে তুমি ওখান থেকে নিলে, এটা তো ওদের ইয়ে না, ওদের আবিষ্কার না। এখানে খানো মেটল এখানে ম্যাডাম এইটাতে উনি কি কোনো রেফারেন্স দেন নাই, তো খানো মেটালটা হবে না, কারণ গ্লোবাল এস্টিমেশন তো খানো মেটাল করে দেয়। বুঝছো তুমি আমার কথাটা? জি ম্যাডাম, বুঝতে পারছি। স্টাডিতে তো গ্লোবাল এস্টিমেশনটা আসে নাই, গ্লোবাল এস্টিমেশন তো অন্য কোনো এস্টিমেশন থেকে নেওয়া হয়েছে, অন্য। তাহলে ম্যাডাম এই ধরনের স্টাডিতে যদি কোনো রেফারেন্স না দেওয়া থাকে ওটাকে আমরা পিক করব না? ওটা পিক করবো না, কিন্তু এটা তো এই রেফারেন্সে আসবে না, ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো? গ্লোবালি তো তারা যে আবিষ্কারটা করেছে সেই আবিষ্কারটাই তার রেফারেন্সে আসবে। আচ্ছা তারা যদি আবিষ্কার করে থাকে যে এতজনকে আবিষ্কার করেছে বা কিছু, সেটা আসবে, কিন্তু এখানে গ্লোবালি একটা এস্টিমেশন, সেটা খানো মেটাল থেকে তো নিলে হবে না। উনি কোনো রেফারেন্স থেকে নিয়েছে, রেফারেন্স উল্লেখ করে নাই, সেটা আলাদা। ঠিক কি না? আমি ঠিক বলছি? জি ম্যাডাম, বুঝতে পারছেন। ঠিক আছে, আমি এরপর আরো এটা দেখব, লিড করব সেটা। আচ্ছা, কিন্তু এটা ওনাদের স্টাডি রেজাল্ট তো এটাই ছিল। আরে তোমার গ্লোবাল এস্টিমেশন তো অনেক জায়গায় আছে, সেখান থেকে তুমি নিতে পারো গ্লোবাল ফিগার বলছে। হ্যাঁ জি ম্যাডাম, ওটা নিয়েছিলাম। হ্যাঁ, ওটা একটা এটা একটা মোস্ট হট টপিক। জি ম্যাডাম। এটার ওনাদের এই স্টাডিটার যে রেজাল্টটা ওনাদের ওইটা আমি নিয়েছি, যে ওনারা বলেছেন যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের সাথে ওনাদের এএসডি অ্যাসোসিয়েশন পেয়েছেন, এটা ওনাদের স্টাডির ফাইন্ডিংস ছিল। ওকে, সেখানে রেফারেন্স দিবে তাহলে যারা স্টাডি। তারপরে আমি লিখছি ম্যাডাম। তারপরে সিডিসির ওয়েবসাইটে মানে সিডিসির তথ্য মতে যে ছেলেরা বেশি আক্রান্ত হয় মেয়েদের চেয়ে। এটা এটা তো একদম ওয়েল রিকগনাইজড ফ্যাক্ট। এখানে যেমন এখানে আরো কয়েকটা সিডিসি আবার আরেকটা রিপোর্টে তারা বলতেছে যে 150 জনে একজন, মানে কয়েকটা আসলে এটার প্রিভিলেন্স অনেকগুলাই পাওয়া গেছে, 150 জনে একজন প্রিভ্যালেন্স দিবে, তারপর তুমি রিজিওনাল প্রিভ্যালেন্স দিবে, হাজার হাজার করলে হাজার হাজার দেওয়ার দরকার নেই। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, এখানে আমি কমাই ফেলবো ইনশাআল্লাহ। আবার প্রিভ্যালেন্স দিবে, তারপর রিজিওনাল প্রিভ্যালেন্স, তারপর দেশের প্রিভ্যালেন্স, দেশের কি অবস্থা। এবং ইন্ট্রোডাকশনটা আমি আসলে এখনো কনসাইজ করতে পারি নাই, এটা আমি আরো কনসাইজ করবো ইনশাআল্লাহ। আর এখানে 8 বছরের পর্যন্ত যারা ধরছে তারা এখানে এখানে দুইটা স্টাডি আছে, এই দুটো স্টাডি অনুযায়ী যে 68 জনের মধ্যে একজন, মানে যারা 8 বছরের মধ্যে যারা আছে তাদের দেখা গেছে যে 68 জনের মধ্যে একজন হচ্ছে কি এএসডি-তে আক্রান্ত। তারপর হচ্ছে আরো কয়েকটা স্টাডি আছে, স্টাডিতে ওনারা বলছেন যে ইন্ডিয়াতে এই স্টাডিটা বলতেছে যে ইন্ডিয়াতে 0.09%, আর শ্রীলঙ্কাতে 1.07% হচ্ছে কি এএসডি-তে আক্রান্ত। তারপর হচ্ছে গিয়ে এখানে আরো একটা স্টাডি তারা বলতেছে যে এশিয়াতে হচ্ছে 10,000 জনের মধ্যে 1.9 ছিল, সেটা 1980-র আগে, বর্তমানে সেটা এভারেজ 14.8 হয়ে গেছে প্রতি 10,000-এর মধ্যে 1980 থেকে এই পর্যন্ত সময়ের মধ্যে। তো এরপর আরো কয়েকটা স্টাডি আছে, এর মধ্যে এগুলো দেখাচ্ছি না ম্যাডাম। তারপর হচ্ছে
আর আর আমাদের যে অ্যাসোসিয়েশনের মধ্যে এখানে এক্সাক্ট কোড যেহেতু আমাদের আননোন, কিন্তু এই অ্যাসোসিয়েশনের বের করার জন্য অনেকগুলো স্টাডি হয়েছে। তো আমার পক্ষে যে কতগুলো স্টাডি আমার নজরে এসেছে, এখান থেকে আমি কতগুলো ইনফরমেশন তুলে ধরছি যে তারা কিছু রিস্ক ফ্যাক্টরস এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, কয়েকটা ফ্যাক্টর তারা দেখছেন। তো আমি যেটা আছে এখানে যেটা তারা তাই বলতেছে যে বেশিরভাগ যে এই জন্য কিছু এফেক্ট করতে এটা কিছু স্টার্ট বা জাস্টিফিকেশন লেখা নাই। এখানে রেসলিউশন চলে আসছে। এটা আসলে ইন্ট্রোডাকশনটা আমি ছোট করবো ম্যাডাম, সময় পাই নাই, জাস্ট আমি কালেকশন করে প্যারাফ্রেজ করা বা আমি কি করা এটা এখনো হয় নাই, জাস্ট ইনফরমেশন গুলো কালেকশন করছি। তো জাস্টিফিকেশনটা এখানে আমি ওইটাই বলছি যে এটা একটা ইম্পর্টেন্ট 160, এখানে আবার ডব্লিউএইচও বলছে যে 160 জনে একজন এসডিতে আক্রান্ত। ডাব্লিউএইচএর এই রিপোর্টটা ছিল এবং তারা এটাকে রেফারেন্স দিচ্ছে, এই স্টাডিটাকে রেফারেন্স দিচ্ছে এবং তাদের ডব্লিউএইচএর 2019 রিপোর্ট। এখানে বলেছো এই কথাটা না এখানেই বলছো কোনটা? ওইটা এখানে বলি নাই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা স্টাডি ছিল, আরেকটা রেজাল্ট ছিল। বারবার বলবা না, ঠিক আছে? জি হ্যাঁ, ইন্ট্রোডাকশনও বললাম আর একটাও বললাম না। ওকে, তারপরে ওকে ম্যাডাম। সিডিসি যেমন বলছে যে আমেরিকাতে 54 জনের মধ্যে একজন তার এই এসডিতে আক্রান্ত, অ্যাকর্ডিং 2016 ডাটা। আর হচ্ছে গিয়ে যে 34টা ছেলের মধ্যে একজন এখানে অটিজম এবং 144 জন মেয়ের মধ্যে একজন অটিজমে আক্রান্ত, এটা সিডিসির ওয়েবসাইট 2020 অনুযায়ী। তো আমি আসলে এটাই বলার চেষ্টা করতেছি ম্যাডাম যে আমাদের অনেকগুলো স্টাডি হয়েছে, প্রিভ্যালেন্সের উপর অনেকগুলো স্টাডি হচ্ছে, মনে মনে পাওয়া গেছে, কিন্তু অ্যাসোসিয়েশনের উপর ওইভাবে এত বেশি স্টাডি আমরা পাইনি, অল্প কিছু স্টাডি হয়েছে এবং এখানেও তারা ক্লিয়ার ফ্যাক্টর দিতে পারে নাই। তো আমরা চাচ্ছি যে আমরা একদম যেহেতু আমরা এটার কজও জানি না, কজগুলো যেহেতু আমাদের ছিল আননোন, তো আমরা আপাতত আমাদের টার্গেট করা উচিত যে আমরা শুধু অ্যাসোসিয়েশন গুলো দিয়ে আমরা একটা হাইপোথেসিস দিকে যাওয়ার চেষ্টা করব, তারপর হয়তো একটা সময় আমাদের কজগুলো বের হয়ে আসবে। আমরা মনে করি যে প্রিভেনশন প্রোগ্রামের জন্য, আমাদের যে প্রিভেনশন প্রোগ্রামের জন্য বা রিহেবিলিটেশনের জন্য আমাদের আসলে অ্যাসোসিয়েশন গুলাই আগে আগে জেনে ওই অনুযায়ী আমাদের পলিসি বা স্ট্র্যাটেজি তৈরি করাটাই মনে হয় আমাদের বেস্ট হবে। এই জন্য আমাদের এই যে স্টাইল অফ রাইটিং ঠিক আছে, যে তুমি জাস্টিফাই করার চেষ্টা করছো, এই জাস্টিফিকেশনটা ঠিক আছে মোটামুটি, কিন্তু এখানে চেঞ্জ হবে কারণ আমরা এখন শুধুমাত্র
সোশিওডেমোগ্রাফিক পাশাপাশি আমরা দুটো জিনিস বের করছি এখানে সোশিওডেমোগ্রাফিক দেখছো পাশাপাশি তুমি ম্যাটারনাল ফ্যাক্টর maternal factors. So we are determining the maternal factors যেটা এসডি সাথে factors class. Okay? জি ম্যাডাম। এখানে এটা আমাদের ওই নাসির ম্যাডামের কিছু অনুযায়ী কিছু জি ম্যাডাম। বাংলাদেশি হ্যাঁ, বাংলাদেশে এটা ইমপ্লিকেশন, হ্যাঁ রেশনালে তো তুমি ইমপ্লিকেশনটাও লিখছো যে তোমার স্টাডির ইমপ্লিকেশন কি, স্টাডি করে লাভটা কি হবে, জি ম্যাডাম। স্টাডি করে পলিসি তৈরি করবে, স্টাডি তৈরি করবে। আমরা এটাই বলছি যে হ্যাঁ, যে আমরা it will help to লিখেছেন। formulate strategy হ্যাঁ, and হ্যাঁ। policy for ASD prevention and rehabilitation in Bangladesh and other high-risk countries in the world. আবার হাই রিস্ক কান্ট্রি দরকার নেই, বাংলাদেশেই থাকো তুমি। Okay, ঠিক আছে। তোমার স্টার্ট আদার হাই রিস্ক কান্ট্রি কিছু করবে না। এটা কেটে দিব আমরা। ঠিক আছে, তাহলে রিসার্চ কোশ্চেন চেঞ্জ করতে হবে তো। আমরা তো রিসার্চ কোশ্চেন এন্ড জেনারেল অবজেক্টিভ হবে টাইটেলের মতো। Questionটা এটা একটু বলবো যে association what are the determinants or factors related to autism spectrum disorder among the children age টা বলবো না attending tertiary rehabilitation centers what are the determinants of ASD? মেটারনাল ডিটারমিনেন্টস, ঠিক হ্যাঁ, আছে? maternal and- এই কিন্তু আপনার টাইটেলে, হ্যাঁ আপনার টাইটেলে ওটি। তারপরে জেনারেল অবজেক্টিভটাও তাহলে সেটাই হবে, কোশ্চেন থাকবে না, শুধু টু দিয়ে শুরু হবে জেনারেল অবজেক্টিভ। ম্যাডাম যে এই মাত্র যে ইয়েটা বললেন টাইটেলটা সেটাই হবে, জেনারেল অবজেক্টিভ এসে টু দিয়ে নিচে নামেন একটু। হাবিব এফোর্ট দিয়েছে, রিরাইট করতে Thank হবে। you. জি ম্যাডাম, বাট এফোর্ট দিয়েছে, ওইভাবে রিরাইট করতে হবে। রাইট, ভেরি গুড হাবিব, ভেরি গুড। এখন আপনি একটু মেথোডোলজিতে আসেন, আপনার স্যাম্পল কারা ওইটা একটু দেখিয়ে নেন আমাদেরকে। লিটারেচার রিভিউ শোনেন, আমি বলে দিই লিটারেচার রিভিউটা প্রোটোকল যখন প্রেজেন্ট করবেন আপনারা সেটাতে আমরা রাখছি না, ওটা লাগবে যখন থিসিসটা, যখন আপনারা ডাটা কালেকশনে পরে থিসিস রাইট আপ যখন পুরোটা করবেন তখন আমরা লিটারেচার রিভিউটা রাখবো, ঠিক আছে? হ্যাঁ, ম্যাটেরিয়াল মেথডে যান, এটা বলতে থাকেন। আমরা স্টাডি যেটা মেথডে যে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো যে তুমি যখন থিসিসের জন্য লিটারেচার রিভিউ লিখবে তখন তুমি আলাদা আলাদা করে টাইটেল দিয়ে টাইটেল সাবটাইটেল দিয়ে লিখলে সুবিধা হয়, ঠিক আছে? এটার জন্য পড়তেও সুবিধা হয়। প্রথম যেমন এটিওলজি লিখলে এটিওলজি প্রথম ডেফিনেশন, তারপর এটিওলজি, এইভাবে টাইটেল সাবটাইটেল দিয়ে লিখতে হবে, হ্যাঁ তাহলে ভালো হয় লিটারেচার রিভিউ। অদ্ভুত একটা লাইন দিন না, ওকে ঠিক আছে, যাও মেথডস এন্ড ম্যাটেরিয়ালজি। ওইটা স্টাডি ডিজাইন হচ্ছে আমার ক্রস সেকশনাল স্টাডি ডিজাইন হবে ডেসক্রিপশন দিচ্ছ এখানে সহজে। ডেসক্রিপটিভ ওকে। ওই নিচের প্যারাগুলো হবে না, দিস কস্ট সেকশনাল স্টাডি উইল বি কন্ডাক্টেড বাই, এইটার আন্ডারে হবে না, স্টাডি একদম জিনিসটা ওকে জিজ্ঞেস করা দরকার যে ও কি তোমার যে ডাউনলোড করা ওইটা কি দেখেছিল, কারণ ওখানে ম্যাডাম, স্টাডি মানে ভাষাটার সাথে একই রকম, খুব বেশি ডিফারেন্স তো হয় না। মানে ওইটা হচ্ছে আমি ম্যাডামের ইনস্ট্রাকশনগুলো নোট করে রেখেছিলাম আমার ওটা খাতায়। দেখো নি কেন? আমি সেটা দেখে করছি। আর আমার না। কাছে আরেকটা রিসার্চ প্রপোজাল আমি অ্যাসাইনমেন্ট করেছিলাম আমরা রিসার্চ মেথোডোলজিতে, তো ওইটাকে ওইটা স্ট্রাকচারটাকে ধরে এবং ম্যাডামেরটাকে ম্যাডামের ইনস্ট্রাকশনগুলো ফলো করে আমারটা একটু সাজানো। হাবিব, আপনি সুন্দর করে করেছেন, কিন্তু স্টাডি ডিজাইনে যে ম্যাডাম যেটা বললেন, যেটা বলছি যে ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ টাইপ অফ স্টাডি, এটাই আপনার স্টাডি ডিজাইন। বাট ওই যে নিচগুলো যে লিখেছেন না, এই যে সেমি স্ট্রাকচার, এটা কি বলেছিলাম, ডাটা কালেকশন টেকনিক, ওইখানে চলে যাবে, মনে আছে? ওকে ম্যাডাম, এটা এ অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, ডাটা কালেকশন টেকনিক অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, ওটার আন্ডারে ছিল। জি ম্যাডাম, ওকে। ইনস্ট্রুমেন্ট Instrument কি type। সেমি স্ট্রাকচারড কোশ্চেনিয়ার, হ্যাঁ এটা কিন্তু ওই যে ওই দিন বলেছিলাম, এটা এখানে লিখবেন না, ঠিক আছে? ওকে ম্যাডাম। তারপরে ম্যাডামকে বলেন স্টাডি পপুলেশন, আমি শুনি। স্টাডি পপুলেশন হচ্ছে মাদার্স অফ চিলড্রেন, এখানে ডিসেবল ছিল, আমরা এখানে বলবো ডায়াগনোস কেস অফ এএসডি অ্যাটেন্ডিং ফর, Right. এখানে ওয়েল চেকআপটা কেটে দিব, আমরা বলবো টারশিয়ারি রিহ্যাবিলিটেশন সেন্টার্স, এখানে ঢাকা ঢাকা ইন বাংলাদেশ, শুধু ঢাকা থেকে। আর এখানে কিছু ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া দিছি, এখানে ইনক্লুশন বলেন, এখানে এইজটা উল্লেখ করবে ম্যাডাম? না এই যে উল্লেখ করার দরকার নেই, কারণ সব এজ গ্রুপই তো নেবে নিচে। তাহলে আমরা শুধুমাত্র বলবো যারা উইলিং টু পার্টিসিপেট, যারাই আমাদের এই যে সকল মায়েরা আমাদের
স্টাডিতে পার্টিসিপেট করতে চাবে তাদেরকে আমরা নিব, এবং বোথ বয়েজ এন্ড গার্লস, সেটাই মাদার অফ বোথ বয়েজ এন্ড গার্লস। আর যারা who do not remember, যারা তাদের প্রিনেটাল প্র্যাকটিসগুলো মনে করতে পারতেছে না বা প্রপার এভিডেন্স নাই, সেটাকে আমরা থাকে না অ্যাকচুয়ালি। না, এটা দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, তাহলে এখন ধরো এই সমস্ত ক্ষেত্রে আমি একটু আলোচনা করছি আমরা, হ্যাঁ। এইজটা ম্যাডাম ফিক্স করে দিই। ধরো আমরা চিলড্রেনদের এই সমস্ত ক্ষেত্রে তারা যদি রিক্যাপ মানে রিকভার করার চেষ্টা করে, তাহলে কি মানে ম্যাডাম আছে, ম্যাডাম চান্স আছে, এই জন্য এই করে দিব কিনা। না, এই জন্য না একটা কথা কিন্তু আবার বলে যে ধরো রিপ্রোডাক্টিভ এই প্রবলেমগুলোতে মায়েরা এই এক্সপেরিয়েন্সটা কখনোই ভোলে না, এটা হলো বলে। তার প্রেগনেন্সিতে কমপ্লিকেশন ছিল কিনা, তার ডেলিভারির সময় কিছু ছিল কিনা, এই এক্সপেরিয়েন্সটা কিন্তু মনে হয় কোনোদিনই ভোলে না। ওরকম যদি হয় তাহলে আমাদেরকে ঠিক করে দিতে হবে। আমার মনে হয় স্টার্টিং গুলো দেখা দরকার যে আসলে বিশেষ করে ম্যাটারনাল যে এক্সপেরিয়েন্স এটা কিন্তু আসলে ভুলে না। আর যদি তাই মনে করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এজটাকে লিমিট করতে হবে, যে সেখানে তার ভুলে যাওয়ার চান্স আছে, রিকল বায়াস। তাহলে কত এজ পর্যন্ত নিব বাচ্চাদের, যেটা বলছে আপ টু 36 মান্থস। 18 লেখার দরকার নেই। ধরো কেউ যদি 6 মাসে, আমি জানি না 6 মাসে সাধারণত ডায়াগনোসিস তো হয়ই না, করেই না। 1 বছর আগে 1 থেকে 3 ইয়ার্স মানে বেশিরভাগ স্টাডি ডায়াগনোসিসটা শুরু হয়, তাই না? সো ম্যাক্সিমাম তাদের 3 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে নিতে পারে। ঠিক আছে, 36 মান্থ যেটা বলছো, অর্থাৎ আপ টু 36 মান্থস অফ এজ যাদের, এই পর্যন্ত যদি নিতে পারো। এটা ডিপেন্ড করছে যে তুমি আসলে কতগুলো পাচ্ছ। এখানে তুমি দেখো পাচ্ছই না 36 মান্থ, সবই দেখা যাচ্ছে এর বড় বড় গুলো আসছে। আর এটা একটা ম্যাডাম আমি আসলে পাবো কিনা। শোনো, এই জন্য এই যে যখন তুমি কোশ্চেনের ডিজাইন করবে, করার পরে কিছু প্রি টেস্টিং করা হয়, ঠিক আছে? প্রি টেস্ট করে দেখে যে আসলে কি রিকল মানে কোনো প্রবলেম হয় কিনা। আমি কোথাও প্রি টেস্টিং এর কিন্তু তোমরা দেখি নাই যে কটা স্যাম্পল উপর প্রি টেস্টিং করছো, প্রি টেস্টিং করার পরে তোমরা যে মডিফিকেশন হচ্ছে, হ্যাঁ, ফাইনাল কোশ্চেন তৈরি করার আগে একটা প্রি টেস্টের কথাটা আছে। প্রি টেস্ট কথাটা কোথায় অলমোস্ট সব জায়গায় মিসিং দেখছি। সো প্রি টেস্ট করতে হবে আগে তোমার, যে আসলেই তারা মনে করতে পারে কিনা, বুঝছো? প্রি টেস্টে যদি দেখা যায় যে আসলে প্রবলেম হয়, তারা ভুলে গেছে, সেক্ষেত্রে আমরা এজ লিমিট করে দেবো যে আপ টু 36 মান্থ পর্যন্তই যেসব বাচ্চারা আসবে। এই লিমিটটা দরকার নাই যে 12 মান্থস বা 8 মান্থস 9 মান্থস, এটা দরকার নেই। হ্যাঁ, লোয়ার লিমিটের দরকার নেই, আপার লিমিটটা করতে হবে। ঠিক আছে, ওকে, গো অ্যাহেড। তাহলে ডোন্ট রিমেম্বার এই কথাটা আসবে না, হ্যাঁ, এটা কোনোদিন ইনক্লুশন ক্রাইটেরিয়াতে আসে না। এখানে একটু ভুল করছি ম্যাডাম, যে এই পয়েন্ট আসলে এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে হবে। কোনো আসবে না, কোনো ক্রাইটেরিয়া বায়োসিটি ওটা কি যেটা দিচ্ছি এটাই এখানে অ্যাকচুয়ালি এক্সক্লুশন ক্রাইটেরিয়া দিয়েছিলাম যে who are not willing to participate in the study, mothers who are not in physically and mentally good health, and terminally ill person. টার্মিনালি তো দরকার নেই, তো ওরকম কেউ তো রিহ্যাবিলিটেশন সেন্টারে যায় না, ওটাও বাদ দেবে। ঠিক আছে, ওটা কেটে দিচ্ছি ম্যাডাম। তাহলে আমরা শুধুমাত্র who are not willing to participate in the study and who are not in physically and mentally good health, এই দুটো অপশনই রাখবো। হ্যাঁ চলবে। তারপরে স্টাডি এরিয়া, স্টাডি এরিয়া হচ্ছে আমি কয়েকটা আমার পরিচিত আশেপাশে হসপিটালগুলো নিয়েছি, যেটা আমার আশেপাশে আছে। তো সেখানে ঢাকা চাইল্ড হসপিটাল, সিআরপি মিরপুর। ভালো করে এগুলো লিখতে হবে যে কোথায় কোন লোকেশনে এগুলো। ওকে ঢাকা হসপিটাল মিরপুর, সিআরপি, তোমার সিআরপি লিখলে হবে না, পুরোটা লিখতে হবে। সিআরপি তো সবাই সিআরপি তুমি জানো, আমি জানি, সবাই জানো, হ্যাঁ। ওকে ম্যাডাম। কোথায় লোকেশনটা উল্লেখ করতে হবে। মিরপুর, ঢাকা, তারপর হচ্ছে প্রতিবন্ধী ফাউন্ডেশন কোথায়, এটা মিরপুরে। হ্যাঁ জি ম্যাডাম, এটা মিরপুর 2 নম্বরে হার্ট ফাউন্ডেশনের পাশে। মানে চাইল্ড হসপিটাল, সিআরপিটা পুরোপুরি লিখতে হবে। ওকে ম্যাডাম। ইন মিরপুর, ঢাকা, মিরপুরে ওকে। আমি আসলে ওইভাবে ফুললি এখন যাই না, মানে এটার পাশাপাশি যদি অন্য কোথাও থাকে তাহলে কেন যাবো। কোথায় পেয়েছি? টাইপ অফ এরিয়া, আরবান এরিয়া। এটা দরকার আগে স্টাডিতে ছিল বলে রেখে দিয়েছিলাম। ডিজাইন বের করেছি টাইপ অফ এরিয়া, মানে এটা কেটে দেবো। সো ঢাকা যখন বলছি, ঢাকা সিটি বাংলাদেশ যখন বলছো, তখন তো এটা আরবান এরিয়াতে। ঠিক আছে ম্যাডাম, ডিফারেনশিয়েট করার দরকার পড়ে। ওকে। আচ্ছা
স্টাডি পিরিয়ডের ব্যাপারে আমি একটু ক্লিয়ার করে দিই ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে। পিরিয়ডটা হচ্ছে গিয়ে 1 বছর থিসিসটা দেখানোটা সবচেয়ে মানে বেস্ট, এটাই উচিত। তো তাই যদি হয়, যেটা জান্নাতুলকেও বলেছিলাম ম্যাডাম, লাগবে না। সেটা হচ্ছে ও যে যেদিন প্রেজেন্ট করলো তার থেকে ব্যাকে 1 বছর সে দেখিয়ে দিবে, তাহলে স্টাডি যেটা থিসিসটা 1 বছরের হলো, এটা ওদের এমপিএইচ এর জন্য স্ট্রং। এখন S20 আপনারা যারা স্টাডি পিরিয়ডটা লিখছেন মনে রাখবেন, আপনাদের এই যে এটা কি সেমিস্টার আপনাদের? সেকেন্ড সেমিস্টার ম্যাডাম। সেকেন্ড সেমিস্টার, বাকি রয়েছে থার্ড সেমিস্টার। সো যখন আপনি থার্ড সেমিস্টারে ডাটা কালেক্ট করে আপনি প্রেজেন্ট করবেন থিসিসটা, তখন এই স্টাডি পিরিয়ডে আরেকবার রিভাইজ করতে হবে। যখন আপনি প্রেজেন্ট করবেন তার থেকে 1 বছর দেখানোটাই ভালো, ঠিক আছে? আমি বুঝতে পারলাম জিনিসটা? তাহলে আমরা কি জুলাই থেকে 1 বছর আগে দিয়ে দিব? ওটা যখন আপনি ডাটা কালেক্ট করবেন তখন আমরা আবার বলে, মানে তখন আরেকবার রিভাইজ করলে হবে। এখন আপাতত কারেন্ট যেটা যে সেকেন্ড সেমিস্টার থেকে যেভাবে সেভাবেই দেখাবেন। বুঝাতে পারলাম? ঠিক আছে হ্যাঁ জুলাই। ম্যাডাম যদি কিছু বলেন ম্যাডাম। তাহলে ঠিক আছে ম্যাডাম, জি ঠিক আছে যান। স্যাম্পল সাইজটা আসলে ডিটারমাইন করতে পারি না, আমি যে ডাটাগুলো পাইছি এটা মাত্র 12.19 আসে, মানে তুমি তো প্রেজেন্টেশন করবে না, তুমি ম্যাটারাল ফ্যাক্টর দিয়ে করতে হবে। ফ্যাক্টর থেকে তো প্রপোর্শন নেই, আপনারটা তো একটু চেঞ্জ হয়েছে, যে ম্যাডাম যেটা বলছেন যে ম্যাটারনাল ফ্যাক্টর, এটার পার্সেন্টেজটা দেখে আপনাকে করতে হবে। স্টাডি না থাকলে যেটা করে, হ্যাঁ এই না থাকে তাহলে ওই যে 50% আননোন পার্সেন্টেজ এটা ধরে। যদি আপনার লিটারেচার আপনাকে সাপোর্ট না করে যে মেটার পার্সেন্টেজ নেই, সেই ক্ষেত্রে ভিডিও ওই যে করতে হবে, হ্যাঁ, এই জন্য দিকে। করে জাস্টিফাই করে দিবেন। যদি স্যাম্পল সাইজ বেশি আসে, না, তৈরি করা লাগবে না। বলেছেন যে আমাদের ফিজিবিলিটি দেখে তখন আমরা উল্লেখ করে দিলেই এত কিছু লেখা যাবে না। স্যাম্পল সাইজ আসলে তো হয় টাইপ করে কিন্তু নিই তো। আমাদের সম্ভব না, সো আমরা খাতায় লিখছি, টাইপ করে করা যাবে, তার আগে ক্যালকুলেশন করা যাবে। ঠিক আছে, আপনি একটু করে দিন। আজকেই কোনো রকম করে যাবে। আচ্ছা তারপর যান। ওইটা আরেক প্রেজেন্টেশন, যেটা করা লাগবে, এটা মুখে মুখে বললেও হবে। টেকনিকটা হচ্ছে গিয়ে ডাটা কালেকশন হচ্ছে ফেস টু ফেস ইন্টারভিউ। ডাটা কালেকশন দিকে যান, একটু উপরে দিকে যান। হ্যাঁ স্যাম্পল টেকনিক পারপাসি, ওইটা আসলে ওই আমার আগের সাথে ছিল ওইটা। আচ্ছা ডাটা কালেকশন টেকনিক হচ্ছে বাই ফেস টু ফেস ইন্টারভিউ। ইনস্ট্রুমেন্ট এন্ড টুলস সিম্পল। বললে তো হবে না, এখানে কে করবে ইন্টারভিউ যেটা বলতে হবে। হ্যাঁ এটা একটু এটা যদি ফেস টু ফেস ইন্টারভিউ দাও, কে ইন্টারভিউ করছে সেটা কথা বলতে হবে। তো ম্যাডাম আমি যদি আমি চেষ্টা করবো সম্পূর্ণটা আমি নিজে করে দেবো। যেটা গ্যাপ সেটা হলো যে যেটা স্টাডি ডিজাইনটা ওদের স্যাম্পলের সাথে দেখানো হয়েছে, ওইটাকে যদি ভালোভাবে যদি ফলো করো তাহলে এই লেখাগুলো লিখতে অসুবিধা হবে না। বুঝতে পারছো? জি ম্যাডাম। ফলো করলে কিন্তু আরো ইজি হয়ে যাবে। আচ্ছা তাহলে কি টু ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট লিখেছে সেমি স্ট্রাকচার কোশ্চেনিয়ার টু কালেক্ট ডাটা, দ্য কনসেন্ট ফর্ম সেমি স্ট্রাকচার কোশ্চেনিয়ার ফর্ম, সাবজেক্ট ল্যাবরেটরি ইনভেস্টিগেশন রিপোর্ট। যদি মায়ের আগে থেকে এই প্রেগনেন্সি টাইমটা যদি ইনভেস্টিগেশন রিপোর্টগুলো থাকে, টেস্টেশনাল লাইফ মানে মেডিকেল রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, মেডিকেল ডাটা ম্যানেজমেন্ট এটা আসলে আমি এখনো ওটা করি নাই ম্যাডাম। ওটা আগে একটা স্টাডি ছিল, ওটা করে রেখেছি। হ্যাঁ ঠিক আছে, তারপর নিচে যান। তারপরে ক্রিটিক্যাল কনসিডারেশন ইথিক্যাল রিভিউ কমিটি, আমাদের একটা ইথিক্যাল রিভিউ কমিটি ERC অফ UHS, এই কথাটা একদম উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ ক্রিটিক্যাল রিভিউ কমিটি। হ্যাঁ ব্র্যাকেটে ERC, ইথিক্যাল রিভিউ কমিটি অফ UHS। আমি এখান থেকে পারমিশনটা নেব।
লিমিটেশনটা ম্যাডাম তাহলে এখানে না রাখলো, লিমিটেশন অফ দ্য স্টাডি প্রোটোকলের না রাখলো। হ্যাঁ, তো আপনি যখন থিসিস লিখবেন তখন আমরা দিব, ঠিক আছে? ঠিক আছে তারপরে নিচে যাই, রেফারেন্স রেফারেন্সেস কোন স্টাইলে আপনি দেখেছেন? মানে হার্ভার্ড স্টাডি আচ্ছা, হার্ভার্ড স্টাইলে করলে তাহলে পুরোটাই হার্ভার্ড করে যখন ইনসার্ট করবেন সেটাও হার্ভার্ড স্টাইলে হবে, ঠিক আছে? ম্যাডাম আপনি একটু কিছু বলেন, তারপর আমি দুটো তোমার কথা বলবো। আর তো কিছু বলার নেই, অনেক কিছু বলেছি। জি মনে ম্যাডাম। হয় আমাদের করতে হবে, কারণ যেগুলো লিখেছে সেগুলো অনেক কিছু লিখে গেছে। বাট ওয়েল ভালোই করেছে। রাইট ম্যাডাম, ঠিক আছে হাবিব, ভেরি গুড এফোর্ট, আপনার এফোর্টটা খুব ভালো হয়েছে। আপনি এগুলোকে পলিশ করেন, হ্যাঁ, যেমন ইন্ট্রোডাকশনে পলিশ করেন, ম্যাডাম যেরকম বললেন, আপনি নিজেও বুঝতে পেরেছেন অতগুলো ডেফিনেশন অথবা অতগুলো প্রিভিলেন্স আমাদের দরকার নেই। আপনার যেটা টপিক সেটা তাহলে এখন অ্যাড করতে হবে, যেহেতু টাইটেলটা একটু চেঞ্জ হয়েছে, মেটার্নাল ফ্যাক্টরসগুলো এখানে আসবে, রাইট? হ্যাঁ, এটা করেন। আর এই ফিডব্যাকগুলো পেলে, আচ্ছা, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কি এখানে আমরা একটু দেখাবো? হ্যাঁ, আমার মনে হয় কনসেপ্টুয়াল ফ্রেমওয়ার্কটা দরকার আছে। তাহলে ওর জন্য ঠিক আছে আপনারা বলে মানে এখানে একটা চার্ট ইমেজ চার্ট হ্যাঁ, ঠিক আছে, আমি ওটা বুঝতে পেরেছি, ওটা বাজেট, ওটা আমি বলে দেব। আপনি না একটু রাখেন, কনসেপ্টের নোটগুলো, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে এই কারেকশনগুলো করে আপনি আরেকবার আমাদেরকে একটু নক করতে হবে, আমাদেরকে দেখবো আমরা আরেকবার, দেখার পরে এই ওয়ার্ড ফাইলের জিনিসগুলো, ওয়ার্ড ফাইলে কারেকশন থাকবে। আরেকটা প্রেজেন্টেশন হবে আপনাদের ইথিক্যাল রিভিউ কমিটির সামনে। এখন ইথিক্যাল রিভিউ কমিটির যে মেম্বাররা আছেন ওনারা আসবেন, এবং এই যে জিনিসটা আপনি রেডি করলেন, ফাইনাল করলেন, করার পরে এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করে ফেলবেন। পাওয়ার পয়েন্ট খুব বেশি হলে 15টা স্লাইড, ঠিক আছে, যেটার ভেতরে দুটো স্লাইড ধরেন ইন্ট্রোডাকশন থাকবে, দুটো স্লাইড রেশনাল, এরকম মেথোডোলজিটুকু থাকবে। আর রেফারেন্স যেটা, যে চার্টটা, ওয়ার্ক প্ল্যানটা আর রেফারেন্সটা আপনি পাওয়ার পয়েন্টে দিলেন। আর ফাইল আকারে ওয়ার্ড ফাইলের ভেতরে থাকবে হচ্ছে যে কোশ্চেনিয়ার, কনসেন্ট পেপার, মেবি বাজেট, এই জিনিসগুলো ওয়ার্ড ফাইলে থাকবে। এটাকে পাওয়ার পয়েন্টে আনার প্রয়োজন নেই। যখন এটা প্রেজেন্ট করবেন তখন আপনি আরো রিভিউ পাবেন, থিসিস ফাইনাল ডিফেন্স হওয়া পর্যন্ত আপনি কিন্তু রিভিউই পাবেন। এই রিভিউ অ্যাকসেপ্ট করতে এবং এটা ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার? তো আপনি বুঝে গেছেন অনেকখানি। সো যে ইনস্ট্রাকশনগুলো পেলেন আজকে ম্যাডামের কাছ থেকে, আমাদের কাছ থেকে, সো সেটা আপনি একটু দেখলে পাবেন। তো থ্যাংক ইউ হাবিব, প্রেজেন্টেশনটা বন্ধ করে এবার মেরিকে একটু শুরু করুন। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ মেরি, জি ম্যাম। প্রেজেন্টেশন কিছু দেখাবেন আমাদেরকে ওয়ার্ড? ম্যাম আমি সময় পাই না ওভাবে রেডি করা, আমি খাতায় লিখেছি। আচ্ছা, তাহলে ওটাই পড়তে থাকেন, আগে টাইটেল বলেন। জি ম্যাম, আমার টাইটেলটা হচ্ছে হেলথ কেয়ার প্রফেশনালস নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিসেস টুয়ার্ডস ইনফেকশন কন্ট্রোল মেজার্স এবং বিএসএমএমও হসপিটাল। ম্যাম আমাকে হচ্ছে সার্জারি আর ওই গাইনি ওয়ার্ডেরটা বলেছিলেন স্পেসিফিক করে, কিন্তু এখন তো সার্জারি ওয়ার্ডগুলো বন্ধ ওখানে, এই জন্য আমি শুধু হসপিটাল লিখেছি। একটু সরি, আপনি টাইটেলটা আরেকবার পড়বেন? Healthcare professionals' knowledge, attitude and practices towards infection control measures among BSMMO hospital. অ্যামাং বিএসএমএমও হসপিটাল, অ্যামাং হবে না তো, অ্যামাং কথাটা Among হবে না ম্যাম, জি ম্যাম এখানে হবে না। হ্যাঁ, হ্যাঁ। তারপরে পড়েন তো, আপনি জেনারেল অবজেক্টিভটা কি? General objective ম্যাম to assess রিসার্চ কোশ্চেন কি সেটা বলো, রিসার্চ কোশ্চেন কি হবে? হোয়াট ইজ দ্য লেভেল অফ? জি ম্যাম।
কি হবে What পরে? is the level of knowledge, attitude, and practice towards infection control measures among the healthcare professionals in BSMMU hospital? জেনারেল অবজেক্টিভ বলেন তো কি আপনার? জেনারেল অবজেক্টিভ আমি ওইটাই লিখেছি আমি, টু অ্যাসেস দ্য নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস অ্যামাং দ্য হেলথ কেয়ার প্রফেশনালস টুয়ার্ডস আচ্ছা, ইন বাকিটুকু বলতে হবে না, স্পেসিফিক অবজেক্টিভ বলেন। স্পেসিফিক অবজেক্টিভটা হচ্ছে টু ফাইন্ড আউট দ্য সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রেসপন্ডেন্টস, টু লার্ন হোয়াই ইনফেকশন অকার্স অ্যান্ড হাউ ইটস স্প্রেড, হুম, এটা কি? to identify হবে এটা, to identify and reduce the risk of infection, to identify the causes of poor maintenance of hygienic practice, to prevent hospital items from becoming source of cross contamination, to অবজেক্টিভস এর সাথে ওর যে টাইটেল ওর সাথে কোনো মিল নাই। হ্যাঁ, সেটাই তো বলছি, এটা তো কি কি বলে যাচ্ছে আর মডিফাই করতে হবে, এটা মডিফাই করতে হবে, এটা এটা হবে না। আচ্ছা, আমরা অ্যাটিটিউড কি দেখবো? ম্যাডাম কমিয়ে দেই, নলেজ আর সেটা অ্যাটিটিউড দেখার দরকার নেই। নলেজ আর প্র্যাকটিস দেখুক ম্যাডাম। নলেজ এন্ড প্র্যাকটিস, যারা জি। জানে কি প্র্যাকটিস করে। প্র্যাকটিসের কিন্তু অবজারভেশনাল চেকলিস্টও লাগবে, অবজার্ভ করতে যারা আসলে তারা কি করে কি করে। জি ম্যাম। কি পেয়েছেন? লিটারেচার কি বলে? স্কেল কি দিয়ে দেখবে? আচ্ছা, তার আগে আপনি স্পেসিফিক অবজেক্টিভ কনফার্ম হয়ে নেন আজকের এই ক্লাস থেকে। বলেন ফার্স্ট অবজেক্টিভ কি আপনার? ম্যাম আমি অনেকগুলো লিখেছি, আপনি ঠিক করে দেন এগুলো। টু আইডেন্টিফাই অ্যান্ড রিডিউস দ্য রিস্ক অফ ইনফেকশন, এসব হবে না, এসব তো হবে না। তুমি কি ইনফেকশন রিডিউস করবে এখানে? তুমি আইডেন্টিফাই করবে তাদের নলেজ আছে কিনা ইনফেকশন কন্ট্রোলের বিষয়ে, তাই তো? হসপিটাল ইনফেকশন কন্ট্রোলের বিষয়ে হেলথ কেয়ার প্রোভাইডার কারা, কাদের কাদের দেখবে? ডক্টর অ্যান্ড নার্স। ডক্টর, নার্স, জি ম্যাম। সেই দুটো গ্রুপ। তাহলে তুমি দেখবে তাদের নলেজ আছে কিনা, এটা তুমি দেখবে যে তাদের লেভেল অফ নলেজটা কোথায় হসপিটাল ইনফেকশন প্রিভেনশনের জন্য নলেজ আছে কিনা। জি। তারপরে দেখবে যে হসপিটাল ইনফেকশন প্রিভেনশনের জন্য তারা কি করে, প্র্যাকটিসটা। প্র্যাকটিসটা। প্র্যাকটিসের মধ্যে কি আসে এটা আগে তোমাকে বুঝতে হবে যে কি প্র্যাকটিস বলতে আমি কি বোঝাচ্ছি, কি প্র্যাকটিস করবে সে। বলো তুমি, তুমি নিজেকে তোমার ধারণাটা আমাদের তোমার কাছ থেকে আমাদের জানতে হবে, এটা তো আমরা জানাবো না তোমাকে, যে হসপিটাল ইনফেকশন কন্ট্রোল জন্য কি কি প্র্যাকটিস করতে হয়, কি করতে হয়। এটা যদি না জানো তাহলে স্টাডি কেমনে করবা? নলেজ এন্ড প্র্যাকটিস, অ্যাটিটিউড কথা বাদ দাও। জি। নলেজ এন্ড প্র্যাকটিস কি বিষয়? যেমন ইনফেকশন, বলো। বলেন আবার বলেন। নলেজ ইজ টু প্রিভেন্ট। কথা বলছেন না তো? মেরি আটকে গেছেন? হ্যালো ম্যাম শুনতে পাচ্ছি। তো বলেন নলেজ এন্ড প্র্যাকটিস, তারপর কি? টুয়ার্ডস ইনফেকশন কন্ট্রোল মেজার্স। এখন এটার ভিতরে ম্যাডাম যে প্রশ্নটা আপনাকে করলেন, আপনার আনসার কি হবে? প্র্যাকটিস করতে হবে। লাল নীল বেগুনি বালতি ইউজ করে কিনা? জি ম্যাম বুঝতে পেরেছি, কি কি প্র্যাকটিস করে তারা ইনফেকশন প্রিভেনশন করার জন্য সেগুলো লিখতে হবে। হ্যাঁ, করা যাবে না। আফটার এনি হসপিটাল ইনফেকশন রাইট, আফটার এনি সার্জারি এনি প্রসিডিওর ক্লোরিন সলিউশনের ভিতরে ইনস্ট্রুমেন্ট গুলো ডুবাচ্ছে কিনা, ডুবিয়ে তারপরে সেখান থেকে হেলথ কেয়ার প্রোভাইডাররা উঠছে কিনা, একটা ডিএনসি একটা ইনসার্শন। দেখুক না, নার্সদেরটা দেখুক নাকি, কারণ ও যেহেতু নার্সিং ব্যাকগ্রাউন্ডে ও তো এটাই আমার মনে হয় ম্যাডাম স্পেসিফিক। জি ম্যাম। ডাক্তারের কাছে যখন তার নলেজ জিজ্ঞেস করবা তারা তো তোমাকে পাত্তাই দিবে না, এই মেয়ে কি বলতে আসছে এগুলো, যাও। কেন জিজ্ঞেস হ্যাঁ করতে? এরকম হবে না? জি ম্যাম। নার্সদের মধ্যে দেখো শুধু, জি ম্যাম। এবং নার্সেস দেখো, নার্সদের মধ্যে দেখি আমরা, তাহলে জি। তোমার জন্য ইজি হবে না? আমার কি মনে হয়, তুমি কি বলো, তুমি জি যেটা ম্যাম। বলবা সেটা হবে। জি ম্যাম, শুধু নার্সদেরটা নিলেই ভালো হবে। আমি যেটা আমার মনে হয় যে ডক্টরদের কাছে গেলে ডক্টররা বলবে এই কাজ নাই তোমার, তুমি এগুলো কি করতে বসছো, আর সে তোমাকে বলবেই না আমার নলেজ কম আছে এটা তুমি অ্যাসেস করবা, ইম্পসিবল। জি ম্যাম। তারা তোমার কাছে স্বীকারই করবে না যে সে আসলে জানে না।
ম্যাডাম আরেকটা ব্যাপার আছে ওই যে দেখতে গেলে তো ওকে শোকজ করবে। হ্যাঁ আমি এটাই বলছি যে বিএসএমএমইউ কথাটা যে উল্লেখ করছি, পরে তুমি এই তথ্য নিয়ে বাইরে কি করবা, এই পারমিশনই তো ওরা দিতে চাইবে না। না, ওর নার্সদেরটা করতে পারবে, বুঝছো, যে নার্সদের কি নলেজ আছে, নার্সরা কি প্র্যাকটিস করছে সেটা হয়তো করতে পারবে, কিন্তু ডাক্তারদের করতে গেলে ডাক্তাররা তো মানে ওর সাথে কি করবে, কোঅপারেট করতে চাইবে না। এটাই ম্যাডাম ও নার্স কথাটা তো ভালো না, উল্লেখ করুক। জি ম্যাম। আমাদের দেশের কালচারটা তো ভালো না অ্যাকচুয়ালি। আমাদের জি, জি। দেশের কালচারে তো ডাক্তাররা মানে এই সমস্ত খুবই তারা মনে করে তারা সবকিছু জেনে গেছে, তাদের আর জানার কোনো ল্যাক নাই, গ্যাপ নাই, তাই না? জি ম্যাম। দরকার নেই। মেরি কি বলে, ওর তো কথা না বলছে ম্যাম, না, আপনি ঠিক বলেছেন ম্যাম। আমি ওটা ভাবছিলাম আপনাকে বলবো, কিন্তু আপনি তো ওদিন বলে দিয়েছেন ম্যাম, ডক্টর নার্স সবগুলোই বলে দিয়েছেন, এই জন্য আমি আবার ওটা লিখেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও মনে করো যে আসলে ডাক্তারদের মধ্যে এই ডাটা কালেক্ট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তারা হয়তো তোমাকে সেই অর্থে করবে না, কারণ কজন ডাক্তার আছে যে যাদের ওপেন মাইন্ডেড। হ্যাঁ কোঅপারেট করতে না। জি ম্যাম। তাহলে নার্সদের মধ্যেই আমরা দেখি, জি। তাহলে অ্যামাং নার্সেস লিখি, তাহলেই হবে। টাইটেলটা তাহলে কি হচ্ছে? নলেজ অ্যান্ড প্র্যাকটিস নলেজ অ্যান্ড Regarding প্র্যাকটিস। জি। রিগার্ডিং হসপিটাল ইনফেকশন প্রিভেনশন নাকি? ইনফেকশন কন্ট্রোল মেজার্স লিখেছি আমি। ওকে, নলেজ অ্যান্ড প্র্যাকটিস রিগার্ডিং ইনফেকশন কন্ট্রোল মেজার্স জি। অ্যামাং দ্য নার্সেস ইন বিএসএমএমইউ হসপিটাল। at tertiary level hospitals, DSMU না লিখে টার্সিয়ারি হসপিটাল। জি ম্যাম। টার্সিয়ারি লেভেল হসপিটাল জি। বা স্পেশালাইজড হসপিটাল, কি বলে এটাকে? স্পেশালাইজ, সুপার স্পেশালাইজ বলে নাকি টার্সিয়ারি লেভেল বলে, কোনটা বলে? টার্সিয়ারি বলা হয় ম্যাম। রাশিয়ার না, এটা তো স্পেশালাইজড, হ্যাঁ স্পেশালাইজড। তো বিএসএমএম এর কথাটা টাইটেলও লেখার দরকার নেই, ওটা যখন ইসি লিখবে প্লেস অফ স্টাডি তখন লিখবে যে জি। কোথায় করছো, কোন টার্সিয়ারি লেভেল হসপিটালে। ইন ঢাকা বাংলাদেশ, তুমিও সেটাই হবে, টার্সিয়ারি লেভেল ইন এ টার্সিয়ারি লেভেল হসপিটাল ঢাকা বাংলাদেশ, ওয়ার্কিং ইন এ টার্সিয়ারি লেভেল হসপিটাল লাইক দিস। তার সেই নার্সদের মধ্যে তুমি দেখবে যে নলেজ আর প্র্যাকটিসটা কেমন আছে রিগার্ডিং ইনফেকশন কন্ট্রোল মেজার্স। তাহলে তোমাকে আমাদেরকে ভালো করে বলতে হবে যে কি কি ইনফেকশন কন্ট্রোল মেজার্স আছে সেটা বলো মেরি। নার্সরা কি নলেজ থাকতে হবে তার, ইনফেকশন কন্ট্রোল মেজারের জন্য কি কি প্র্যাকটিস করবে বলো। এটা না বলতে পারলে তুমি স্টাডি কেমনে করবে? এটা আমাদের দায়িত্ব না যে তোমাকে আমরা এটা লার্ন করাবো, আমরা তোমার কাছ থেকে শিখবো এটা। বলো কি ম্যাম, যেমন হচ্ছে একটা পেশেন্টকে কেয়ার দেওয়ার আগে সে হচ্ছে গ্লাভস পরতেছে কিনা, হ্যাঁ, তারপরে গ্লাভসটা ঠিকভাবে সে ডিসকার্ড করলো কিনা, ইনস্ট্রুমেন্টের স্টেরিলাইজেশনটা ঠিক আছে কিনা, আর কি কি তারপরে এটা নিয়ে তোমাকে ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে যে কি কি তোমার ভেরিয়েবলস গুলো হবে এখানে, হ্যাঁ ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। তাহলে তোমাকে স্টাডি গুলো পড়তে হবে ইনফেকশন কন্ট্রোল মেজারের মধ্যে কি কি আসে। একটা হচ্ছে ইউনিভার্সাল প্রিকশন, যেটা ইউনিভার্সাল প্রিকশন বা স্ট্যান্ডার্ড প্রিকশন। স্ট্যান্ডার্ড প্রিকশন কি কি থাকে, তারপরে হসপিটাল বেজে কি কি ধরনের থাকে, এইভাবে আলাদা আলাদা করে আছে। জি ম্যাম। মানে নার্সদের কি কি দায়িত্ব অ্যাকচুয়ালি, তারা কিভাবে ইনফেকশন কন্ট্রোল মেজার গুলো নেবে, এটা ভালো ধারণা তোমাকে অবশ্যই থাকতে হবে মমতাজ মেরি, আদারওয়াইজ প্রসিড করতে পারবে না। হ্যাঁ জি ম্যাম। এখন কি আছে ভালো ধারণা যে কথা বললে এর বাইরে আর কিছু? এটা স্ট্যান্ডার্ড প্রিকশনের কথা একবার কথাটা হ্যান্ড ওয়াশিং। ইনফেকশন কন্ট্রোল মেজারের মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেজার হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিকশন। সো হোয়াট ইজ স্ট্যান্ডার্ড প্রিকশন, কি কি করতে হয়, এটা আবার আলাদা আলাদা কিনা, এটা আবার পেশেন্ট টু পেশেন্ট আলাদা। যেমন এখন ধরো করোনা ভাইরাস ডিজিজ যেটা কোভিড-19 এর জন্য এক ধরনের ইনফেকশন কন্ট্রোল মেজার, ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য এক ধরনের ইনফেকশন কন্ট্রোল মেজার, ঠিক আছে? জি এখন ম্যাম। তুমি এভাবে আলাদা করে দেখতে পাচ্ছ ভাইরাল ডিজিজের জন্য। এখন যদি আমরা দেখি কোভিড-19 এর জন্য কি ইনফেকশন কন্ট্রোল মেজার আছে, সেটাও তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে which one you are going to do, কোনটা তুমি নিজে করবে, কোনটা তোমার জন্য আসলে বুঝতে সুবিধা হচ্ছে। জি ম্যাম। এখন এসএমএ তো কোভিড ইউনিট আছে, নন কোভিড ইউনিট আছে। জি। কোভিড ইউনিটে দেখতে চাও, নন কোভিডে দেখতে চাও, বিকজ ইউনিভার্সাল প্রিকশন বা স্ট্যান্ডার্ড প্রিকশন কিন্তু ডিফারেন্ট। ভাইরাস ডিজিজের জন্য তো আলাদা একদম, ব্যাকটেরিয়াল ডিজিজের জন্য আলাদা, তাই না? ইনফেকশন। জি ম্যাম। জি তুমি বলো তো নোজোকোমিয়াল ইনফেকশন বলতে কি বোঝায়? হোয়াট ইজ নোজোকোমিয়াল ইনফেকশন, এই উত্তরটা তোমাকে দিতে হবে। ম্যাম, একটা পেশেন্ট হসপিটালে অ্যাডমিট হওয়ার পরে 24 আওয়ার্সের মধ্যে হসপিটালে এসে যদি কোনো ইনফেকশন হয়, আগে যেটা ছিল না, সেটা যে হসপিটাল এনভায়রনমেন্ট থেকে হতে পারে, অথবা যারা আমরা হেলথ কেয়ার দিচ্ছি পেশেন্টকে তাদের মাধ্যমেও হতে পারে।
সেটা হচ্ছে নজোকোমিয়াল ইনফেকশন। হ্যালো। আছি আছি। ম্যাডাম, হ্যালো ম্যাডাম। কোনো কারণে ম্যাডামেরটা মনে হয় লাইন আটকে গেল কিনা, আমরা ওয়েট করতে থাকি। বাট মেরি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে ইনফেকশন প্রিভেনশন এর কথাটা যে আপনি বলছেন, ওই যে ম্যাডাম কেটে গেছে, আবার হয়তো জয়েন করবো। জি ম্যাম। ইউনিভার্সাল প্রিকশন বলে যে একটা ব্যাপার আছে, এইটাই নলেজ আছে কিনা নার্সদের ভিতরে, এটা জানবেন। ম্যাম আমি আসলে এতক্ষণ বুঝতে পারিনি আমি এটা কি করব, আমি এগুলো আন্দাজেই করেছিলাম। এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি ম্যাম। এখন যেহেতু বুঝতে পারছেন, আপনি এই যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলাই আপনাকে মিট করতে হবে, করলেই আপনার উত্তরগুলো পেয়ে যাবেন। আপনার স্পেসিফিক অবজেক্টিভ খুব ইজি। একটা হচ্ছে টু অ্যাসেস দ্য নলেজ, 2 নাম্বার হবে টু অ্যাসেস দ্য প্র্যাকটিস, ঠিক আছে, 3 নাম্বার হবে সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স। এই তিনটাই আপনার স্পেসিফিক অবজেক্টিভস। আর আপনি দেখতে পারেন যে নলেজ আছে, প্র্যাকটিসটা করছে কিনা, এই দুটার সাথে একটা রিলেশন দেখতে পারেন। যে আপনি নলেজ অ্যাসেস করেছেন তাদের, করার পরে নলেজ থাকলেই আপনি যে প্র্যাকটিস করছেন তা কিন্তু না। আমি জানি সিগারেট স্মোকিং খারাপ, কিন্তু তাই বলে আমি যেটা প্র্যাকটিস করছি যে আমি খাচ্ছি না সিগারেট, সেটা কিন্তু না। তাহলে আপনি একটা অ্যাসোসিয়েশনও দেখতে পারেন বা রিলেশনও দেখতে পারেন, যে যাদের নলেজ পেয়েছেন, যে গুড নলেজে আছে, নলেজের সাথে প্র্যাকটিসের একটা অ্যাসোসিয়েশন আমরা দেখতে পারি। এই হচ্ছে আপনার স্পেসিফিক অবজেক্টিভ, মনে থাকবে? জি ম্যাম। হ্যাঁ, তাহলে একটা স্পেসিফিক অবজেক্টিভ হবে টু অ্যাসেস দ্য লেভেল অফ নলেজ, আরেকটা হবে টু ফাইন্ড আউট দ্য প্র্যাকটিসেস, আরেকটা হবে সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, আরেকটা হতে পারে টু ফাইন্ড আউট দ্য অ্যাসোসিয়েশন, অর টু অ্যাসেস দ্য অ্যাসেস হবে না, টু ফাইন্ড আউট দ্য অ্যাসোসিয়েশন বিটুইন নলেজ অ্যান্ড প্র্যাকটিসেস। এরকম হতে পারে। আমি লাস্টেরটা যেটা বললাম, নলেজের সাথে প্র্যাকটিসের অ্যাসোসিয়েশন হতে পারে। ম্যাডামের সাথে কথা বলি দেখি, এগুলো কে সাপোর্ট করবে? লিটারেচার সাপোর্ট করবে। এবং এই লিটারেচার পড়ার দায়িত্ব কার? যে এই থিসিসটা করবে। এটা এখানে আমাদের পক্ষে বসে কোনোভাবেই বদলা সম্ভব না। হ্যাঁ মেরি, আপনি এটার সাথে এটার অ্যাসোসিয়েশনটা একদমই ডেফিনেটলি দেখতে পারেন, এই কথা আমরা বলতে পারবো না, যেটা কিনা আপনাদের তরফ থেকে আসবে। যে জি ম্যাডাম, আমি লিটারেচার পড়েছি, আর্টিকেল পড়েছি, 3টা আর্টিকেল 5টা আর্টিকেলের মধ্যে আমি পেয়েছি যে তারা নলেজের সাথে প্র্যাকটিসের অ্যাসোসিয়েশন দেখেছে। এবং এই যে আপনি নলেজটা অ্যাসেস করবেন, এটা ডেফিনেটলি একটা স্কেলের মাধ্যমে অ্যাসেস করতে হবে বা একটা স্কোরিং এর মাধ্যমে অ্যাসেস করতে হবে। যে এইটাও লিটারেচার থেকে আসবে, যে পাবলিশড লিটারেচার। আপনি সার্চ দিবেন ক্যাপ স্টাডি, সেদিনও মনে হয় আমি একটু বলেছিলাম। ক্যাপ স্টাডি মানে কি? কে মানে নলেজ, এ মানে অ্যাটিটিউড, পি মানে প্র্যাকটিস, ক্যাপ স্টাডি এরকম করে সার্চ দিলেই বিভিন্ন ধরনের নলেজ দেখার স্টাডি চলে আসবে। প্রথমে চেষ্টা করবেন আপনার টপিকের উপরের ক্যাপ স্টাডি খুঁজে বের করতে। ওই ক্যাপ স্টাডি যদি পাওয়া যায়, তাহলে ওরা নলেজটা কি করে অ্যাসেস করেছে। আপনাকে এক্সাম্পল দেই, ম্যাডাম যদি জয়েন করতে করতে এই কথাগুলো আমি পড়াই ফেলি আপনাদেরকে। আপনাকে কিছু কিছু কি বলে এটাকে, স্কোরিং সিস্টেম আছে, যে আপনি নার্সদের ভেতরে নলেজ রিলেটেড 18টা কোশ্চেন জিজ্ঞেস করবেন। এটা আমি বললাম 18টা, নাও হতে পারে, 10টা কোশ্চেনও হতে পারে। সো নলেজ রিলেটেড নার্সদের ভিতরে আমি আই উইল আস্ক দেম 10 নলেজ রিলেটেড কোশ্চেন্স। আমি 10টা কোশ্চেন জিজ্ঞেস করব, এবং এই 10টা কোশ্চেনে যদি তারা হ্যাঁ উত্তর বা সঠিক উত্তর বলে, তারা প্রতিটা কোশ্চেনের জন্য 1 মার্ক পাবে। যদি তারা ভুল উত্তর বলে, সবার জন্য শোনেন সবাই, যদি তারা ভুল উত্তর বলে তাহলে তারা 0 পাবে। তাহলে এই হচ্ছে স্কোরিং সিস্টেম। এইভাবে 10টা কোশ্চেনের ভেতরে যারা 5 এবং 5-এর অধিক পেয়েছে তাদেরকে আমরা বলবো গুড নলেজ। আর যারা 5-এর নিচে পেয়েছে, 10-এর মধ্যে 5-এর নিচে পেয়েছে, তাদেরকে বলবো পোর নলেজ। এইভাবে স্কোরিং সিস্টেম করতে হয় নলেজে। এবং সেটা আপনি ইচ্ছা মতো করলে হবে না, ডেফিনেটলি আপনার আর্টিকেল, অন্যান্য লিটারেচার সাপোর্ট করতে হবে। ম্যাডাম নেটওয়ার্ক চলে গেছে, আমি এখন মোবাইল ডাটা দিয়ে জয়েন করব। ও ম্যাডাম, তাহলে আমি একটু বলি ম্যাডাম,
যে ইউনিভার্সাল প্রিকশন সম্পর্কে নার্সদের নলেজ আছে কিনা সেটা দেখবে কিনা ম্যাডাম। স্ট্যান্ডার্ড প্রিকশন ওইটাই ইনফেকশন কন্ট্রোল মেজার্স এর মধ্যেই একটা মেজার্স। রাইট ম্যাডাম। তো কিছু করার চেষ্টা করব। জি, তো ওকে আমি যেটা ম্যাডাম বললাম আমি একটু শর্ট করে বলে ফেলি, ওর কাছ থেকে নিতে গেলে আবার সময় চলে যাবে। একটা হচ্ছে কি আমি বললাম যে আপনি যেটাই করেন সেটা স্পেসিফিক করবেন, ম্যাডাম যেভাবে বলেছেন তার একটু স্পেসিফিক হতে হবে। আর একটু হচ্ছে কি স্পেসিফিক অবজেক্টিভস এর ভিতরে একটা অবজেক্টিভস হবে আপনি নলেজ অ্যাসেস করছেন, আরেকটা হবে আপনি তাদের প্র্যাকটিস গুলো দেখছেন, আরেকটা হবে আপনি তো ডেফিনেটলি সোশ্যাল একটা ইয়ে পাবেন। কিন্তু ম্যাডাম আমিও যে লাস্টে ও একটা রিলেশন দেখলো বা অ্যাসোসিয়েশন দেখলো যে যাদের নলেজ আছে, নলেজের সাথে প্র্যাকটিস কোনো ধরনের অ্যাসোসিয়েশন না দেখলেও চলে, কারণ প্র্যাকটিসই তো দেখবে, অ্যাসোসিয়েশন দেখতেও পারে যদি সম্ভব হয়। এখন ব্যাপারটা কি ম্যাডাম, ও তো হসপিটাল দেখছে, তো হসপিটালে সাধারণত ডিউটির ক্ষেত্রে বাধ্য প্র্যাকটিস করতে, এরকমও তো আছে আসলে নলেজের সাথে। না সেটাও ইম্পর্টেন্ট তো অ্যাকচুয়ালি, যে ঠিক আছে সে নলেজ আছে প্র্যাকটিস করছে কিনা সেটা দেখতে হবে। সেটা কারণটা তো আমরা বের করছি না যে কেন করছে কেন করছে না, জাস্ট দেখছি নলেজ আছে প্র্যাকটিস করছে, নলেজ নাই প্র্যাকটিস তো নাই। আমি ওটাই বলছি ওকে যে নলেজের সাথে একটা অ্যাসোসিয়েশন সে দেখবে। দেখতে পারে মনে হয়। আচ্ছা ম্যাডাম, তাহলে ও এটা ফাইনাল করুক, আমার মনে হয় ঠিক আছে ঠিক আছে, কিন্তু ওকে এগুলো নিয়ে একটু ভালোভাবে একদম ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে। আমার মনে হয় তুমি পারবে, অবশ্যই এটা ভালোভাবে পড়াশোনা করবে। ওকে জি ম্যাম। এরই কোনো প্রশ্ন ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি ম্যাম এখন। এবং নেক্সট টাইম একদম পুরোপুরি প্রোটোকল প্রেজেন্ট করতে হবে, পুরো শোনালে হবে না। হ্যাঁ আচ্ছা, এখন তাহলে আমি একটু আইরিন, আপনি যেহেতু শুনেছেন হয়তো বা আশা করি ওই অবস্থাতে, তো আপনি আপনার কাজটা প্রসিড করবেন। আর বন্যা, আপনি যদি লাইনটা বুঝে থাকেন তাহলে আপনি একটু শর্টলি রেডি করে ফেলার চেষ্টা করবেন, কাজ তো থাকবে, করতে হবে পার্ট আপনার। জি ম্যাম। এডুকেশনের পার্ট। সো নেক্সট আমরা কবে টার্গেট নিব যে আবার একটু বসবো, সেটা কবে আমাকে বলে ফেলেন। টার্গেট না নিলে কাজ হয় না। হ্যাঁ, একটা ডেড কাজ তাড়াতাড়ি মনে রাখবেন। এটা কবে বসতে চান বলেন? 2 সপ্তাহ 3 সপ্তাহ? ম্যাডাম সামনের ফেব্রুয়ারি মাসে, কারণ ম্যাডাম এই মাসটা তো পুরাই পরীক্ষা থাকবে। ঠিক আছে, নো প্রবলেম। ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস পরীক্ষা দিক তারপরেই হবে। কি ম্যাডাম, ফেব্রুয়ারি মাসের শনিবারে, সেটা 6 তারিখ হতে পারে, 13 তারিখ হতে পারে, 13 তারিখ হতে পারে। জি ম্যাম। ম্যাডাম। জি ম্যাডাম। ওকে ফাইন, দ্যাটস ফাইন। জি ম্যাডাম। তাহলে তো হলোই, তো শেষ করি আর ম্যাডাম। কেউ আজকে তো আর কেউ নেই না আর হবে না, রাইট। আর মাহমুদা তো আসতে পারলো না, কারেন্ট চলে গেছে। মাহমুদাকে একটু একটু ইয়ে দিয়ে দিন যে 13 তারিখে আমরা এটা আবার প্রেজেন্টেশনে বসবো। জি ম্যাম। একটা কথা বলে দিই, এটা যত আপনারা লেট করবেন, এই প্রেজেন্টেশন, ডাটা কালেকশন বের হওয়া লেট হবে। কোর্স আমরা টাইম মতো শেষ করিয়ে দিব, এটা কিন্তু আপনাদের উপরে, আমাদের কিছু করণীয় থাকবে না। হ্যাঁ জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে ভালো থাকেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। ম্যাডামের সাথে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। আপনারা মিটিং ওয়ালাইকুম আসসালাম।